মাত্র 3টা টপিক পড়লে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ অধ্যায় সব সিকিউ এমসিকিউ কমন পাওয়া যায়। এটা অবিশ্বাস্য হলেও সত্যি। আমরা এই ক্লাসে সেই 3টা টপিক বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। শুধু তাই নয়, এই অধ্যায়ের সমস্ত বেসিকগুলো আমরা বোঝার চেষ্টা করব। অধ্যায়টা কিন্তু অনেক বড়, এই জন্য বই থেকে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে দাগায় দিব এবং যে লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না সেগুলো তোমাদেরকে দেখায় দিব, যাতে করে তোমরা বাদ দিতে পারো। ক্লাস শেষে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাছাই করা যে সিকিউ এমসিকিউ গুলো রয়েছে সেগুলো সলভ তোমাদেরকে শেখাবো। এত কিছু আমরা কমপ্লিট করবো মাত্র 1 ঘন্টার মধ্যে। কাজেই যাদের হাতে সময় খুব অল্প কিন্তু অনেকগুলো অধ্যায় পড়া বাকি আছে, তোমরা প্লিজ এই ক্লাসটা দেখো। এই ক্লাসটা তোমাদের জন্য খুব স্পেশাল। শুধু এই অধ্যায়টাই নয়, বায়োলজির প্রত্যেকটা অধ্যায়ের ওয়ান শট ক্লাস আমরা রেগুলার আপলোড করে যাচ্ছি। ক্লাসগুলো দেখতে হলে তোমার যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং একটু কমেন্ট করে জানাতে হবে যে নেক্সট ডে তোমার কোন ক্লাসটা প্রয়োজন। তুমি একটু কমেন্টটা করে দিও, আমরা সেই ক্লাসটা সবার আগে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটা একটু ফলো করো এবং তুমি একটু কমেন্ট করে জানাও যে তোমার কোন অধ্যায়ের ক্লাসটা বেশি প্রয়োজন। এবং আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও, আমাদেরকে একটু ইন্সপিরেশন দিও যাতে করে তোমাদের জন্য আরো বেশি কাজ করতে পারি। তাহলে চলো আমরা আলোচনাতে সরাসরি চলে যাই। আমরা প্রথমে একটু আলোচনা কিন্তু বই থেকে একটু দেখে নিব। বই থেকে দেখে নেওয়ার পরে আমরা স্লাইড থেকে পড়বো, ঠিক আছে? আমরা দুই জায়গা থেকে কিন্তু পড়াশোনা করব। দেখো, অধ্যায় শুরুতে আমরা চলে এসেছি। এখানে পরিবেশ বিদ্যা কাকে বলে তার একটা সংজ্ঞা দেওয়া আছে, তোমরা এটা একটু মুখস্থ করে ফেলতে পারো। এই যে দেখো, জীবের পরিবেশ বাসস্থান বিস্তার নিয়ে আলোচনা করা হয় বায়োলজির যে শাখায়, তাকে বলা হয় প্লান্ট ইকোলজি বা উদ্ভিদ পরিবেশ বিদ্যা। দেখো, এইচ রিটার নামক একজন জার্মান বিজ্ঞানী প্রথম ইকোলজি শব্দটাকে ব্যবহার করেন, ঠিক আছে? এই তথ্যটা তোমরা একটু মুখস্থ করে নিও। আচ্ছা, আর তেমন কিছু এখানে পড়া লাগবে না। তারপরে চলো, প্রজাতি কাকে বলে, এখানে একটা সুন্দর সংজ্ঞা লেখা আছে। প্রজাতি কাকে বলে এটা আমাদের মুখস্থ করতে হবে, ক মার্কের সংজ্ঞাতে আসে। প্রজাতি বলতে কাকে বলা হচ্ছে, দেখো, বিভিন্ন বৈশিষ্ট্যের মিল সম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে যৌন মিলন করে উর্বর সন্তান উৎপাদন করতে সক্ষম, কিন্তু অন্যদের সাথে যৌন মিলন করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে না, তাদেরকে বলা হয় প্রজাতি। তার মানে প্রজাতি বলতে এমন বৈশিষ্ট্যের মিল সম্পন্ন কিছু জীবকে বলা হয় যারা নিজেদের মধ্যে যৌন মিলন করে উর্বর সন্তান উৎপাদন করতে পারে। এই কথাটার মানে তুমি একটু প্র্যাকটিক্যালি বুঝো। বাংলাদেশি মানুষ আর আমেরিকান মানুষ দেখতে একটু আলাদা, তবে তারা যৌন মিলন করে বাচ্চা উৎপাদন করতে পারে এবং বাচ্চাটা উর্বর হয়। তার মানে বাংলাদেশি মানুষ আর আমেরিকান মানুষ হচ্ছে একই প্রজাতি, বুঝছো? তোমরা খারাপভাবে নিও না, তবে মানুষ যদি বানরের সঙ্গে যৌন মিলন করে তাহলে কিন্তু কোনো বাচ্চা উৎপাদন হবে না। তার মানে মানুষ এবং বানর হচ্ছে আলাদা প্রজাতি, ঠিক আছে? যারা মিলন করে সন্তান উৎপাদন করতে পারবে তারাই কিন্তু হচ্ছে প্রজাতি। এই হচ্ছে কনসেপ্ট। কিন্তু এখানে উর্বর সন্তান বলে একটা কাহিনী আছে, তাই না? যে উর্বর সন্তান ব্যাপারটা কেন আসলো সেটা আমি তোমাদেরকে একটু লিখে বুঝাই। দেখো, উর্বর সন্তানের প্রসঙ্গটা কিভাবে আসলে একটু দেখো। তোমরা মেবি এটা জানো যে গাধা এবং ঘোড়া কিন্তু দুটো আলাদা আলাদা প্রাণী, ঠিক আছে? দুটাই মোটামুটি অনেকটা দেখতে সিমিলার, দুটাই ভার বহন করে, তবে আলাদা প্রাণী। তবে গাধা এবং ঘোড়ার যৌন মিলন করানো যায় এবং তাদের মিলনে খচ্চর নামের এক ধরনের বাচ্চা তৈরি হয়। গাধা এবং ঘোড়ার মিলনের ফলে খচ্চর উৎপাদন হয়, বুঝছো? তাহলে তাদেরকে কি আমরা একই প্রজাতি বলবো? গাধা ঘোড়া একই প্রজাতি না। কেন না জানো? কারণ খচ্চরটা হয় অনুর্বর, মানে খচ্চর আর কখনো বাচ্চা উৎপাদন করতে পারে না। খচ্চরের আর কখনো বাচ্চা হয় না, খচ্চর হচ্ছে অনুর্বর। যেহেতু দুইটা জীবের মিলনের ফলে যে বাচ্চাটা তৈরি হলো সে কিন্তু অনুর্বর হলো, বাচ্চা হলো কিন্তু অনুর্বর হলো, কাজেই তারা কিন্তু আলাদা প্রজাতি। তাদের যদি বাচ্চাটা উর্বর হতো তাহলে তাদেরকে আমরা গাধা এবং ঘোড়াকে একই প্রজাতি বলতাম। ওটাই এই উর্বর কথাটার মিনিং, বুঝছো? মানুষ, বাংলাদেশি মানুষ আর আমেরিকান মানুষের মিলনের ফলে একটা বাচ্চা তৈরি হবে এবং ওই বাচ্চাটাও আবার পরে বাচ্চা উৎপাদন করতে পারবে, কারণ বাংলাদেশি মানুষ আর আমেরিকান মানুষ হচ্ছে একই প্রজাতি। একটু কঠিন লাগতে পারে, তবে কনসেপ্ট এইটাই। প্রজাতির এই সংজ্ঞাটা তুমি একটু মনে রেখো, পরীক্ষায় খুব আসে। আচ্ছা, এখানে দেখো দুইটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, সাদা পাঠ এবং তোষা পাঠ। এই দুটার বৈজ্ঞানিক নাম তোমরা একটু মুখস্থ করো। এখানে অনেক বৈশিষ্ট্য আছে হ্যানত্যান, এগুলো আমাদের পড়া লাগবে না, এগুলো পড়া হয়ে গেল। এখন দেখো, প্রজাতির সংখ্যা এখানে লেখা আছে যে পৃথিবীতে কোন জিনিসের প্রজাতির সংখ্যা কত। তোমরা মনে রাখবে, দেখো উদ্ভিদের মেইনলি সংখ্যাগুলো দেওয়া আছে। জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, জিমনোস্পার্ম মানে হলো নগ্নবীজি, তোমরা জানো। পৃথিবীতে নগ্নবীজির প্রজাতির সংখ্যা হলো প্রায় 650 প্রজাতি এবং অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃতবীজি। পৃথিবীতে আবৃতবীজি এর প্রজাতির সংখ্যা প্রায় 2.5 লক্ষ। তার মানে নগ্নবীজি কিন্তু খুবই কম আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। বাংলাদেশে এই সংখ্যাটা তোমার মনে রাখতে হবে। বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা 5টা আর আবৃতবীজি উদ্ভিদের প্রজাতির সংখ্যা হলো 3611টা। এটা ফিক্স না, রেগুলার দু একটা করে সংখ্যা বাড়ে, এই তো হয়ে গেল। আচ্ছা, প্রজাতির পরে পপুলেশনের কনসেপ্টটাতে আমরা চলে যাব। এটা আমরা একটু স্লাইড থেকে পড়বো। পপুলেশনের কনসেপ্টটা আমরা একটু স্লাইড থেকে পড়বো। শুধু পপুলেশন না, কয়েকটা কনসেপ্ট আমরা একই সাথে একটু বোঝার চেষ্টা করবো। তোমরা একটু লক্ষ্য করো তো, এটা খুবই ইজি, তোমরা একটু দেখো। বলা আছে প্রজাতি কাকে বলা হচ্ছে, যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম এরকম একদল জীবকে কিন্তু বলবো আমরা প্রজাতি। এখন জীবগোষ্ঠী কাকে বলা হচ্ছে, দেখো, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে
নির্দিষ্ট প্রজাতির সকল সদস্যকে বলা হয় পপুলেশন বা জীবগোষ্ঠী। এটাই পপুলেশনের সংজ্ঞা। আমি একটু বুঝাই দিচ্ছি, দেখো এটা বাংলাদেশ মানে একটা হলো নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময় মানে 2025 সালে বা 26 সালে নির্দিষ্ট সময় হয়ে গেল। নির্দিষ্ট প্রজাতির অর্থাৎ মানুষের সকল সদস্য সংখ্যাটাকে বলা হয় মানুষের পপুলেশন। মানে 2026 সালে বাংলাদেশে মানুষের সমস্ত সংখ্যা হচ্ছে মানুষের পপুলেশন। 2025 সালে বাংলাদেশের সমস্ত গরুর পপুলেশন হচ্ছে গরুর পপুলেশন। বুঝতে পারছো? তাহলে নির্দিষ্ট স্থানের, নির্দিষ্ট একটা প্রজাতির, নির্দিষ্ট একটা সময়ের সকল সদস্য সংখ্যাকে বলা হয় তার পপুলেশন। জনসংখ্যা, মানুষের জনসংখ্যা বলা হয় না। জনসংখ্যা বললে কিন্তু কোন অঞ্চলের জনসংখ্যা সেটা বলতে হয়, নির্দিষ্ট স্থান বলা লাগে। কোন বছরের জনসংখ্যা সেটাও বলতে হয়, কিন্তু দেখো কোন বছরের বা কোন সময়ের জনসংখ্যা সেটাও বলতে হয়। 2010 সালে বাংলাদেশের জনসংখ্যা কম ছিল, এবং জনসংখ্যা যখন বলা হয় নির্দিষ্ট প্রজাতির কথা কিন্তু মেনশন করা হয় যে বাংলাদেশের মানুষের জনসংখ্যা, তাই না? এই হচ্ছে জীবগোষ্ঠী বা জনসংখ্যা বা পপুলেশন, এটা আমরা বুঝলাম। এবার আমরা পড়বো জীব সম্প্রদায় বলতে কি বোঝানো হচ্ছে। আবার নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের সকল প্রজাতি, দেখো সকল প্রজাতি, শুধু মানুষ না, সকল প্রজাতির সকল সদস্যকে বলা হবে সেই জায়গার জীব সম্প্রদায়। অর্থাৎ 2026 সালে বাংলাদেশের মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, তেলাপোকা যা আছে সবার সংখ্যাটাকে আমরা বলবো হলো জীবগোষ্ঠী বা পপুলেশন, সরি জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি। ওকে, এটাকে আমরা বলবো জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি। বাস্তুতন্ত্র কাকে বলা হচ্ছে? নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সকল জীব এবং জড়বস্তুকে বলা হবে বাস্তুতন্ত্র। অর্থাৎ এই বাংলাদেশের এই বছরের যত মানুষ আছে, যত জীব আছে, তাদের সাথে পরিবেশের অনেক অজৈব উপাদানও আছে, মাটি, বালু, পানি টানি, এগুলো হ্যান অনেক কিছু আছে, সবার মধ্যে যে সম্পর্কটা সেটাই হলো কিন্তু বাস্তুতন্ত্র। দেখো পৃথিবীতে অনেক রকম বাস্তুতন্ত্র আছে। আমাদের স্থলভাগে স্থলজ বাস্তুতন্ত্র রয়েছে, পুকুরে রয়েছে জলজ বাস্তুতন্ত্র, মরুভূমিতে আছে মরুজ বাস্তুতন্ত্র। সব রকম বাস্তুতন্ত্রতে একসাথে কি বলা হয়? পৃথিবীর জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। তার মানে ধারাবাহিকতাটা বুঝতে পারছো? প্রজাতি মানে খুবই ছোট অংশ, প্রজাতিগুলোর সমস্ত সদস্যকে বলা হয় পপুলেশন, সমস্ত প্রজাতি সমস্ত পপুলেশনকে বলা হয় জীব সম্প্রদায়, সমস্ত জীব এবং জড় বস্তুকে একসাথে বলা হয় বাস্তুতন্ত্র। পৃথিবীর সমস্ত বাস্তুতন্ত্র মিলে কি জীবমণ্ডল। সবগুলো জিনিস আমি একবার তোমাদেরকে পড়াই দিলাম, কনসেপ্ট আশা করে মাথায় ঢুকেছে। এখান থেকে যে সংজ্ঞাগুলো সেগুলোই বড় জোর আসে, অন্য কিছু আসে না। ঠিক আছে, তাহলে চলো আমরা জীবগোষ্ঠী বা পপুলেশনের সংজ্ঞাটা একটু পড়বো। এই যে দেখো এখানে সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, আমি যেটা তোমাদেরকে বোঝাই দিলাম ওটা এখানে বলা আছে। আচ্ছা দেখো, সব পপুলেশন মিলে, অনেকগুলো পপুলেশন মিলে কি তৈরি করে বলতো? জীব সম্প্রদায় বা বায়োটিক কমিউনিটি তৈরি করে। আচ্ছা, আর দেখো অনেকগুলো কমিউনিটি একসাথে কিন্তু বায়োস্ফিয়ার বা জীব মণ্ডল তৈরি করে। এগুলো আমরা পড়ে ফেললাম। পপুলেশনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো না পড়লেও চলে, তারপরে একবার রিডিং দিয়ে রাখতে পারো, শুধু বৈশিষ্ট্যের হেডিং, ভেতরে কিছু পড়া লাগবে না। জন্ম মৃত্যুর হার, সংখ্যা বৃদ্ধি শক্তি, সীমিতকরণ শক্তি, বয়সের বন্টন, জীবগোষ্ঠীর ভারসাম্য, জীবগোষ্ঠীর বৃদ্ধি। আচ্ছা, জীব সম্প্রদায়, ইতিমধ্যে তোমরা জীব সম্প্রদায় কাকে বলে সংজ্ঞাটা জেনেছ। জীব সম্প্রদায় হলো একটা নির্দিষ্ট স্থানে একই পরিবেশে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী যারা আছে সব জীবগুলোর মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় জীব সম্প্রদায়। এর বৈশিষ্ট্যগুলো একটু পড়তে পারো, শুধু হেডিংগুলো পড়বে, বুঝছো? শুধু হেডিংগুলো পড়বে, ভেতরে কিছু পড়ার দরকার নেই, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, খুবই কম প্রশ্ন আসে এখান থেকে। বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কাকে বলা হচ্ছে? জীব সম্প্রদায় এবং এদের যে আশপাশের পরিবেশের অজৈব উপাদানগুলো আছে এদের সবাইকে একসাথে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। ঠিক আছে, ইকোসিস্টেমের মধ্যে বিভিন্ন রকম উপাদান আছে, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। নিচে যে এখানে দেখো ইকোসিস্টেমের উপাদান, এখান থেকে আবার টুকটাক এমসিকিউ আসে। এর চেয়ে ভালো করে আমি লিখে রেখেছি হচ্ছে এই স্লাইড থেকে তোমাদেরকে তাহলে পড়ায়। ইকোসিস্টেম মানে কি বলতো? একটা অঞ্চলের সমস্ত জীব এবং সমস্ত জড়বস্তুর মধ্যে যে সম্পর্ক সেটা হলো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। মানুষ, আমরা হচ্ছে আমার ঘর বাড়িতে থাকছি, আমি আমার ঘর বাড়িতে থাকছি। এখন দেখো আমার এই ঘরের বাতাসের সাথে আমার একটা সম্পর্ক আছে, বাতাস থেকে আমি শ্বাস গ্রহণ করছি। আমার বাড়ির চারপাশে যে পানি আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে, যে গাছ আছে আমার চারপাশে তাদের সঙ্গে আমার কিন্তু সম্পর্ক আছে, আমার যে সূর্যের আলো গায়ের উপর পড়ছে তার সঙ্গেও কিন্তু আমার সম্পর্ক আছে। এই সমস্ত কিছু মিলেই হলো আমার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মধ্যে দুরকম উপাদান থাকে, একগুলো হলো জড়বস্তু, বুঝতেই পারছে যে জীবন নাই, আরেকগুলোকে বলা হয় জীবজ বস্তু, তাই না? এই যে আমার চারপাশে যে বাতাস আছে, পানি আছে, তারাই তো জড়বস্তু। আমার চারপাশে গরু, ছাগল, হাঁস, মুরগি আছে, তারা তো জীবজ বস্তু, তাই না? আচ্ছা, জড়বস্তুগুলোর উদাহরণ হতে পারে অজৈব বস্তু, জৈব বস্তু এবং ভৌত বস্তু। অজৈব বস্তু বলতে দুরকম, আবার মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ আমার চারপাশে আছে, আবার বিভিন্ন যৌগিক পদার্থ যেমন হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এরা রয়েছে। জৈব বস্তু হিসেবে আমি শর্করা, স্নেহ আছে। হিউমাস বা জৈব সার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হিউমাস নামটা শুনে মনে হয় যে এটা মনে হয় কোনো জীব অংশ হতে পারে, না, জীবন্ত কোনো অংশ না। হিউমাস হচ্ছে একটা মৃতদেহের পচা যে অংশটা সেটাকে বলে হিউমাস। একটা গাছ পচে গেলে গাছের যে জৈব সারটা পাওয়া যায় গাছ থেকে সেটাই হলো হিউমাস, বুঝছো? তো হিউমাস কিন্তু একটা হলো জড়বস্তুর উদাহরণ, এটা কোনো জীব না।
ভৌত উপাদান বলতে আলো, বাতাস, আর্দ্রতা, তাপ এগুলাকে বোঝানো হচ্ছে। এগুলো সবাই জড় উপাদান, এদের কারো জীবন নাই। এবার যে জীব উপাদানগুলো আছে তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়। উৎপাদক, এদের মূল কাজ হলো খাবার তৈরি করা। খাদক, এদের কাজ হলো খাদ্য গ্রহণ করা। বিয়োজক, এদের কাজ হলো জীবদেহটাকে পচিয়ে ফেলা। বুঝছো? শৃঙ্খল, এদের মধ্যে একটা শৃঙ্খলা রয়েছে, সেটাতে আমরা পরে যাব। উৎপাদকের এক্সাম্পল হলো সায়ানোব্যাকটেরিয়া, শৈবাল, মস, ফার, নগ্নবীজি, আবৃতবীজি, মানে যত রকম হচ্ছে উদ্ভিদ আছে সবাই মোটামুটি এই গ্রুপের মধ্যে চলে গেছে। বুঝছো? যারা খাবার তৈরি করতে পারে তারা সবাই উৎপাদক। যেহেতু তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে তাই তাদেরকে স্বভোজীও বলা হয়। আচ্ছা, খাদক, এদের কাজ হলো খাওয়া। প্রথম স্তরের খাদক আছে, এদের কাজ হলো উৎপাদককে যারা খায়, বুঝছো, তাদেরকে বলে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে যারা খায় তারা দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে যারা খায় তারা তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদককেও কেউ খেতে পারে, তাকে বলা হয় সর্বোচ্চ স্তরের খাদক। সবাই মরে গেলে তাদের শরীরটা পচিয়ে ফেলে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এবং ছত্রাক, এদেরকে বলা হয় বিয়োজক। ঠিক আছে? এরা হলো, যেহেতু খাদকেরা এবং বিয়োজকেরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, এই জন্য এদেরকে পরভোজী অথবা পরজীবী বলা হয়। পরভোজী কারা? যারা অন্যকে খায় কিন্তু অন্যের ভেতরে গিয়ে বাস করে না, যেমন মানুষ অন্যকে খায় কিন্তু অন্যের ভেতরে যে বাস করে না। পরজীবী কারা? যারা অন্যের ভেতরে গিয়ে বাস করে, যেমন আমাদের পেটের মধ্যে কৃমি থাকে, তারা হলো পরজীবী। মৃতজীবী কারা? যারা মৃতদেহের উপরে জন্মায়, তারা হলো মৃতজীবী। বিশেষ করে এই যে ছত্রাক, ব্যাকটেরিয়া, এরা হয় মৃতজীবী। তো যাই হোক, আমরা এই পার্টটা আশা করি পড়লাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তোমরা খুব ভালো করে পড়বে, এটা এমসিকিউ এর জন্য লাগবে আমাদের, অথবা স্লাইড থেকেও তোমরা পড়তে পারো। উৎপাদক কাদেরকে আমরা বলবো? উৎপাদক হচ্ছে যত রকম উদ্ভিদ রয়েছে সবাই হলো উৎপাদক। এক্সাম্পল কিছু দেওয়া থাকবে, কিছু এক্সাম্পল আছে, দেখো কয়েক রকম। শৈবালের উদাহরণ দেওয়া আছে, শুধু শৈবাল কি না, গাছেরা উৎপাদক হতে পারতো, দেওয়া নাই। যাই হোক, খাদক হচ্ছে যারা উৎপাদককে খায় তারাই হলো খাদক। এখানে দেখো কিছু প্রাণীর উদাহরণ দেওয়া আছে, তবে এখান থেকে উদাহরণ না পড়াই ভালো, একটু পরে আরো সুন্দর করে উদাহরণগুলো দেওয়া আছে। বিয়োজক, যারা জীবদেহটাকে পচিয়ে ফেলতে পারে, এই যে দেখো, জীবদেহ যারা পচিয়ে জৈব অজৈব পদার্থগুলোকে আলাদা করতে পারে তাদেরকে বলা হয় বিয়োজক। সাধারণত ওই যে ব্যাকটেরিয়া এবং ছত্রাকেরা বিয়োজক হয়, ব্যাকটেরিয়া এবং ছত্রাকেরাই হয় বিয়োজক। আচ্ছা, এবার এখান থেকে তোমার পড়ার কথাটা বলছিলাম। দেখো, বিভিন্ন রকম বাস্তুতন্ত্র পৃথিবীতে রয়েছে। যদি আমরা পুকুরের বা বিলের বাস্তুতন্ত্রের কথা ভাবি, সেই জায়গাতে খাদ্যের যে শৃঙ্খলটা সেটা কেমন দেখো। ফাইটোপ্লাঙ্কটন মানে পানিতে বাস করা, বিলের পানিতে বাস করা ছোট ছোট শৈবালগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। সেই শৈবালগুলোকে খায় কিন্তু জুপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটন মানে পানিতে বাস করা ছোট ছোট পোকা, একদম ক্ষুদ্র ক্ষুদ্র পোকা, এরা হলো জুপ্লাঙ্কটন। তার মানে ফাইটোপ্লাঙ্কটন যেহেতু খাবার তৈরি করছে, ফাইটোপ্লাঙ্কটন উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটন বা উৎপাদককে খায় যে জুপ্লাঙ্কটন, সে তাহলে প্রাথমিক খাদক। প্রাথমিক খাদককে যে খাবে, ছোট মাছ যেমন মলা এবং তিতপুটি, এগুলো কিন্তু এমসিকিউ আসে, সে হলো সেকেন্ডারি খাদক। সেকেন্ডারি খাদককে যে খাবে, যেমন টারশিয়ারি খাদক, তারা হলো টারশিয়ারি খাদক, যেমন শোল, গজার, বোয়াল মাছ, তারপর মাছরাঙ্গা, বক। আচ্ছা, ধরা যাক যে এই শোল মাছ বা গজার মাছ এটা তৃতীয় স্তরের খাদক আছে, বুঝছো? তৃতীয় স্তরের খাদককে যদি আবার কেউ খেয়ে ফেলে, ধরা যাক যে গজার মাছকে এসে একটা চিল নিয়ে চলে গেল, তাহলে তাকে আমরা সর্বোচ্চ স্তরের খাদক বলবো। মানে সবার শেষ যেটা থাকবে সেটাকে আমরা সর্বোচ্চ স্তরের খাদক বলবো। এখন 3 নম্বরের উপরে যদি কেউ থাকে সেই হবে সর্বোচ্চ স্তরের খাদক, বুঝছো? যাই হোক, এখন মনে করো এই ব্যাপারটা এত সরল না। এই যে ছোট মাছ মলা বা তিতপুটি, একে এসে একটা হচ্ছে চিল এসে একটা মলা মাছ ধরে নিয়ে চলে যেতে পারে, হতেই পারে। সেই ক্ষেত্রে চিল কিন্তু হবে টারশিয়ারি খাদক, বুঝছো? কারোর জন্য কিন্তু এখানে যে র্যাঙ্ক সেটা ফিক্স না, কাকে খাচ্ছে তার উপর ভিত্তি করে তাকে র্যাঙ্ক দেওয়া হয়। উৎপাদককে খেলে প্রাথমিক খাদক, প্রাথমিক খাদককে খেলে সেকেন্ডারি খাদক, সেকেন্ডারিকে খেলে টারশিয়ারি খাদক, টারশিয়ারিকে খেলে সর্বোচ্চ স্তরের খাদক, বুঝছো? এখন কেউ যদি এসে সরাসরি উৎপাদককেই খায়, ধরা যাক ওখানকার শোল মাছ এসে সরাসরি উৎপাদককে খেলো, তাহলে উৎপাদকের যে খাবে তাকে কিন্তু বলা হবে প্রাথমিক খাদক। তখন শোল মাছ কিন্তু প্রাথমিক খাদকের র্যাঙ্ক পেয়ে যাবে। যদিও আমরা এইভাবে কখনোই চিন্তা করবো না, এভাবে অ্যান্সারও করবো না, আমরা যা আছে সেটাই আমরা সরাসরি মুখস্থ করবো। জাস্ট তোমাকে কনসেপ্টটা আমি বুঝাই দিলাম। তারপরে দেখো, আমরা এবার সমুদ্রের খাদ্য শৃঙ্খলটা একটু পড়বো, এখান থেকে এমসিকিউ হতে পারে। সমুদ্রতেও অনেক শৈবাল বাস করে যাদের নাম ফাইটোপ্লাঙ্কটন, সমুদ্রতেও ছোট ছোট পোকা আছে যাদের নাম জুপ্লাঙ্কটন, এবং সমুদ্রে যে ছোট মাছ তাদের নাম মনে করো হেরিং ফিশ, একটা মাছের নাম দেওয়া আছে। হেরিং ফিশকে খায় বড় মাছ যার নাম হলো হাঙ্গর। ঠিক আছে? এভাবে তাহলে সমুদ্রের বাস্তুতন্ত্রটা চলে। আচ্ছা, তারপরে চলো আমরা একটু স্থল পরিবেশের যে খাদ্য শৃঙ্খল সেটা সম্পর্কে জানবো। ধরা যাক যে একটা জঙ্গলের বাস্তুতন্ত্র, সেখানে সবুজ উদ্ভিদ মনে করে ঘাস, এরা হলো উৎপাদক। ঘাসকে খাচ্ছে হলো গ্রস হোপার অর্থাৎ ঘাসফড়িং, ঘাসফড়িং হলো প্রাথমিক খাদক। ঘাসফড়িংকে খাচ্ছে হলো ব্যাং, ব্যাং তাহলে দ্বিতীয় স্তরের খাদক বা সেকেন্ডারি খাদক। এবং ব্যাংকে খাচ্ছে হলো বাজ পাখি, বাজ পাখি হলো টারশিয়ারি খাদক। এখন এই জায়গাতে একটু এডিট করি, যদি ধরা যাক ব্যাঙের পরে আছে সাপ, তাহলে সাপ হবে টারশিয়ারি। সাপকে খাচ্ছে বাজ পাখি, তাহলে বাজ পাখি হবে সর্বোচ্চ স্তরের খাদক, বুঝছো? এখানে কে কাকে খাচ্ছে তার উপর ভিত্তি করে আসলে এই যে র্যাঙ্কটা দেওয়া হয়। এখানে দেখো সাপ বাদ দিছে, এই জন্য বাজ পাখি টারশিয়ারিতে চলে এসেছে। সাপ যদি এখানে থাকতো তাহলে বাজ পাখি চলে যেত সর্বোচ্চ স্তরের খাদকে। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝছো।
তবে খাদ্য শৃঙ্খলটা এত সরল না, এত সরল আচরণ করে না, এর মধ্যে অনেক ঝামেলা আছে। আরেকটা শব্দ এখানে পাচ্ছি যেহেতু বলে দিয়ে যায়, খাদ্য শৃঙ্খলের প্রত্যেকটা স্তরকে বলা হয় ট্রফিক লেভেল। ঠিক আছে, এই যে এটা একটা ট্রফিক লেভেল, এটা একটা ট্রফিক লেভেল, এটা একটা ট্রফিক লেভেল, এগুলো একটা ট্রফিক লেভেল। আচ্ছা, পরেরটাতে চলো। খাদ্য শৃঙ্খলটা এত শৃঙ্খলা মানে না, অনেক গ্যাঞ্জাম আছে এখানে। যেমন ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনকে খাওয়ার কথা ছোট মাছের, ছোট মাছকে খাওয়ার কথা বড় মাছের, বড় মাছকে খাওয়ার কথা মানুষের, কিন্তু মানুষ তো অনেক সময় ছোট মাছও খেয়ে ফেলে, খায় কিনা? আবার দেখা যায় যে ফাইটোপ্লাঙ্কটন থেকে জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনকে খাওয়ার কথা ছোট মাছের, ছোট মাছকে খাওয়ার কথা বড় মাছের, কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় মাছ সরাসরি সে জুপ্লাঙ্কটনকে খেয়ে ফেলে। হতে পারে না গ্যাঞ্জাম? তো এই জন্য খাদ্য শৃঙ্খলটাকে আর শৃঙ্খলা না বলে বলা হয় এটা একটা জাল, জালের মতো। এই জন্য এটাকে বর্তমানে খাদ্য জাল বা ফুড ওয়েব বলা হচ্ছে। তাহলে দেখো, জীব সম্প্রদায়ের মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যায়, এই জিনিসটাকে বলা হয় কিন্তু হচ্ছে খাদ্য জাল। এই অবস্থাটাকে বলা হয় খাদ্য জাল বা ফুড ওয়েব। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, মানুষ হচ্ছে সর্বভুক, মানুষ সব স্তরের খাবার খায়, এই জন্য মানুষ হচ্ছে সর্বভুক। মানুষ উৎপাদককেও খায়, অনেক শৈবালকে মানুষ খায়, মানে ছোট মাছ তো অবশ্যই খায়, মানুষ এই যে বড় মাছকেও খায়, সবাইকে খায়, এই জন্য মানুষ হলো সর্বভুক। এখন ইকোলজিক্যাল পিরামিড, একটা ইকোসিস্টেমের বিভিন্ন সদস্যগুলোকে যদি আমরা সাজাই তখন দেখা যায় পিরামিডের মতো শেপ তৈরি হয়। সেই শেপগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। সংখ্যার পিরামিডটা আমরা প্রথমে বলবো। আমরা এই জাস্ট এখানে ছবিটা যদি দেখি সবই আমরা বুঝতে পারবো। সংখ্যার পিরামিড বলতে আসলে বোঝানো হচ্ছে কি, দেখো, একটা ইকোসিস্টেমের যদি বিভিন্ন উপাদানগুলোকে আমরা সংখ্যার ভিত্তিতে সাজাই তখন একটা পিরামিড পাওয়া যায়। ধরা যাক একটা অঞ্চলে ঘাস রয়েছে 1 কোটি, ঘাসকে খায় যে ঘাস ফড়িং, ধরা যাক যে তাদের সংখ্যা হলো 10,000, বুঝছো? তাহলে দেখো ঘাসের চেয়ে কিন্তু ঘাস ফড়িংয়ের সংখ্যা কম। এখন ঘাস ফড়িংকে ধরে খায় যে ব্যাঙ, সেই ব্যাঙের সংখ্যা মনে করো 100টা ওই অঞ্চলে। তারপরে এই ব্যাঙকে ধরে খায় যে সাপ, সে সাপের সংখ্যা মনে করো ওই অঞ্চলে 10টা, এবং ওই অঞ্চলে 10টা সাপকে ধরে খায় হচ্ছে বাজ পাখি, তার সংখ্যা মাত্র 1টা। তাহলে যদি এদেরকে আমরা সংখ্যার ভিত্তিতে সাজাই, সবচেয়ে নিচের স্তরে থাকে বা সবচেয়ে বেশি সংখ্যক থাকে হলো উৎপাদক, সবচেয়ে উপরের স্তরে থাকে হলো সর্বোচ্চ শ্রেণীর খাদক, তার সংখ্যাটাই হয় সবচেয়ে কম। দেখো এখানে বেশি জায়গা নিয়েছে, তার মানে সংখ্যা বেশি। তারপর আস্তে আস্তে যত আমরা উপরের দিকে যাচ্ছি তার সংখ্যাগুলো কমে যাচ্ছে। প্রাণীদেরকে সংখ্যার ভিত্তিতে সাজালে যে পিরামিড পাওয়া যায় সেটাই সংখ্যার পিরামিড। সংখ্যার পিরামিডের সবচেয়ে নিচে থাকে উৎপাদক এবং সবচেয়ে উপরে থাকে কে? সর্বোচ্চ স্তরের খাদক। ওই ছবিটা পড়লেই হবে, এগুলোর ভেতরে আর কিছু পড়াই লাগবে না তোমার। আচ্ছা, বায়োমাস পিরামিড। বায়োমাস পিরামিড এর কথাটার মানে কি? বায়োমাস মানে হলো জীবের শরীরের ভর, বুঝছো? জীবের শরীরের ভর। এই যে দেখো, জীবের শরীরে শুষ্ক ওজনই হলো তার বায়োমাস। শুষ্ক ওজন মানে কি? তোমার শরীরের মধ্যে ধরো আমার ওজন এই মুহূর্তে হলো 80 কেজি, কিন্তু 80 কেজি আমার অ্যাকচুয়াল ওজন নয়, বুঝছো? আমার প্রচুর পানি আছে গায়ের মধ্যে, আমাকে যদি শুকানো হয় দেখা যাবে যে আমার ওজন হলো 30 কেজি, 50 কেজি হারাই যাবে, ওটাই হলো আমার শুষ্ক ওজন, বুঝছো? তো শুষ্ক ওজনের ভিত্তিতে যদি একটা অঞ্চলের প্রাণীদেরকে বা জীবগুলোকে সাজানো হয় তখন যে পিরামিডটা পাওয়া যায় সেটাকে বলা হয় বায়োমাস পিরামিড। বায়োমাস পিরামিডের ক্ষেত্রে চিন্তা করে ছবিটা তোমরা একটু দেখো, একটা অঞ্চলের মনে করো একটা হচ্ছে উদ্ভিদের একটা বট গাছের যে বাস্তুতন্ত্র তার কথা বলা হচ্ছে। একটা বট গাছের কিন্তু গায়ের ওজন অনেক বেশি, ধরে নাও যে একটা বট গাছের গায়ের ওজন হলো 10,000 কেজি। 10,000 কেজি বট গাছের গায়ের ওজন। এই বট গাছের উপরে যে পাখিরা বাস করে যদি তাদের শরীরটা মাপো, ধরা যাক যে 100 কেজি পাখি পাওয়া যাবে। এখন পাখির গায়ে দেখা যায় বেশ কিছু উকুন বাস করে, সেই উকুনের ওজন কিন্তু সর্বোচ্চ 1 কেজি হবে। তার মানে কি বুঝতে পারছো বলো? আমরা যদি এদেরকে ওজনের ভিত্তিতেও সাজাই, উৎপাদকই সবার নিচে থাকে এবং সর্বোচ্চ স্তরের খাদকই কিন্তু সবচেয়ে উপরের দিকে থাকে। এটাই তো নিয়ম। বায়োমাস পিরামিডেও তাহলে সেম হিসেবে উৎপাদকই সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, এবার শক্তির পিরামিড। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে, সেগুলো আমি একটু তোমাদের বুঝাই দিই। ধরা যাক শক্তি ব্যবহারের কথা যদি চিন্তা করা হয়, উৎপাদকেরা যত বেশি শক্তি পায় সর্বোচ্চ স্তরের খাদকেরা অত বেশি শক্তি পায় না। সহজ একটা এক্সাম্পল বলি। ধরা যাক সূর্যের আলো এসে পুকুরের শ্যাওলার উপরে পড়লো, পুকুরের শ্যাওলা পেল হলো 10,000 কিলো জুল শক্তি। এখন এই শ্যাওলাগুলোকে যদি খেয়ে ফেলে যদি হচ্ছে প্রাথমিক খাদকেরা ধরা যাক সেখান থেকে শক্তি পাবে মাত্র হচ্ছে 1,000 কিলো জুল। এই সবগুলো প্রাইমারি খাদককে যদি খেয়ে ফেলে সেকেন্ডারি খাদকেরা বা বড় মাছেরা সেখান থেকে শক্তি পাবে মাত্র 100 কিলো জুল। এই বড় মাছগুলোকে যদি খেয়ে ফেলে বিভিন্ন পাখিরা বা সর্বোচ্চ স্তরের খাদকেরা, তাহলে তারা পাবে মাত্র 10 কিলো জুল শক্তি। তার মানে তোমরা বুঝতে পারছো যে সর্বোচ্চ স্তরের প্রাণী যারা আছে তারা শক্তি কম পায়, সাপ্লাই কম পায়, নিচে যারা থাকে উৎপাদক থাকে তারাই শক্তি বেশি পায়। এই জিনিসটাকে আরো সহজ এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাই। শক্তির আর একটা 10% নিয়ম আছে, সেটাও তোমরা তাহলে সহজে বুঝে যাবে। ধরা যাক একটা অঞ্চলে সূর্যের আলো এসে পড়লো, সেখানে ঘাস তৈরি হচ্ছে 100 কেজি। 100 কেজি ঘাস তৈরি হলো। 100 কেজি ঘাস যদি খায় হরিণ, হরিণের গায়ে মাংস তৈরি হবে 10 কেজি। 10 কেজি যদি হরিণের মাংস খায় তাহলে বাঘের গায়ে মাংস তৈরি হয় মাত্র 1 কেজি। অর্থাৎ শক্তি যখন স্থানান্তর হয় তখন এক স্তর থেকে পরের স্তরে গেলে 90% শক্তি হারায় যায়, 10% শক্তি মাত্র অবশিষ্ট থাকে। বুঝতে পারছো? সব ক্ষেত্রে দেখো কিন্তু
10% কিন্তু একটা স্তর থেকে পরের স্তরে গেছে, 10,000 থেকে 1,000, 1,000 থেকে 100, 100 থেকে কিন্তু 10% করে থাকছে, আর বাকি 90% কিন্তু হারাই যাচ্ছে। তোমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। শক্তির প্রবাহ, এখানে কয়েকটা দরকারি তথ্য আছে, এমসিকিউ আসে। ইকোসিস্টেমের মধ্য দিয়ে সূর্যের আলোটা আসে এবং সূর্যের আলোর যে শক্তির প্রবাহটা চলে সেটাকে বলে শক্তির প্রবাহ। তোমরা বুঝতেই পারছো তাহলে শক্তির উৎপত্তিটা হয় সূর্যের আলো থেকেই। আমাদের পৃথিবীতে সকল শক্তির উৎসই কিন্তু সূর্যের আলো। তোমরা মনে রাখবে শক্তির প্রবাহ কিন্তু একমুখী, শক্তির প্রবাহ কিন্তু একমুখী। শক্তি অর্জন টর্জন এগুলো লাগবে না, শক্তির ব্যবহার এগুলো লাগবে না। তবে এখানে যে তথ্যটা লাগবে সেটা তোমরা মনে রাখবে, সূর্যই কিন্তু শক্তির প্রধান উৎস পৃথিবীর, এই তথ্যটা পড়লেই চলবে। আচ্ছা, এখানে তেমন কিছু পাচ্ছি না, ওই 10% নিয়মটা তোমাদের পড়তে হবে। হ্যাঁ, দেখো শক্তির স্থানান্তরের দেখো ধারাবাহিকতাও এখানে একটা দেখানো হচ্ছে। এই সবকটা বৈশিষ্ট্য তোমরা পড়বে। শক্তি প্রবাহ একমুখী, পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য, সূর্য থেকে উৎপাদকের শক্তিটা যায়, তারপর খাদকে যায়, তারপর প্রাথমিক, সেকেন্ডারি, টার্সিয়ারি, এভাবে খাদকের গায়ে শক্তিগুলো কিন্তু হচ্ছে স্থানান্তরিত হয়। আচ্ছা, এখানে তোমরা দেখো ওই যে 1/10 যে নিয়মের কথাটা বললাম, ওই যেটা বললাম একটা হরিণ যদি 100 কেজি ঘাস খায় তাহলে তার গায়ে 10 কেজি মাংস তৈরি হবে, এবং 10 কেজি যদি মাংস একটা বাঘ খায় তাহলে বাঘের শরীরে 1 কেজি মাংস জমা হবে। 90% শক্তি তাপশক্তি হিসেবে পরিবেশে নষ্ট হয়ে যায় এবং 10% শক্তি পৃথিবীতে থাকে। এই নিয়মটাকে বলা হয় লিন্ডেনম্যানের 10% নিয়ম। আচ্ছা, এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন, এই জিনিসটার মানে কি? বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে দেখো পরিবেশ থেকে জীবদেহ বিভিন্ন বিষাক্ত পদার্থ জমা করে রাখে, সর্বোচ্চ স্তরের খাদক যে তার শরীরে সবচেয়ে বেশি বর্জ্য জমা হয়। এই কথাটার একটা সহজ মিনিং বুঝাই। দেখো একটা পুকুরের মধ্যে দূষিত পদার্থ আছে, মাছেরা সেই দূষিত পদার্থ খেয়েছে। একটা হাঁস দেখা গেল যে মোটামুটি হচ্ছে 6 মাসে 1000টা মাছ খেয়েছে, এবং 1000টা মাছের শরীরে যত দূষিত পদার্থ ছিল সব হাঁসের শরীরে জমা হয়েছে। এখন সে হাঁস কিন্তু তুমি খাবে, তাহলে তুমি একবারে অনেক বেশি বর্জ্য তোমার শরীরে ঢুকে যাবে। বুঝতে পারছো? দূষিত পদার্থ একবার অনেক বেশি পাবে। মানে সর্বোচ্চ স্তরের খাদক আমরা অল্প একটু কিছু খেলেই দেখা যাবে যে আমরা অনেক বেশি বর্জ্য পাবো, কারণ আমাদের কাছে বর্জ্যগুলো বেশি চলে আসে, আমরা ম্যাগনেটের মতো সব বর্জ্যগুলোকে নিজের দিকে নিয়ে নিচ্ছি, ওরকম ব্যাপার আসলে। ওকে, আগে যা আলোচনাটা আমরা পড়লাম ওগুলো বড়জোর এমসিকিউ এর জন্য। তোমাদের বলেছিলাম না যে 3টা টপিক আমাদের সিকিউ এর জন্য পড়তে হবে। এই যে একটা টপিক, সেটা হলো জীবের অভিযোজন। এই অভিযোজন টপিকটা যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে তুমি অনেক সিকিউ অ্যান্সার করতে পারবে, এবং সিকিউ মোটামুটি সব এখান থেকে তুমি কমন পাবে। দেখো পৃথিবীতে বুঝছো মোটামুটি 4 রকম উদ্ভিদ পাওয়া যায়। একগুলোকে বলা হয় হাইড্রোফাইট। তোমরা মনে রাখবে হাইড্রো মানে হলো পানি, মনে রাখা খুবই ইজি। পানিতে যে উদ্ভিদগুলো জন্মে তারাই হলো হাইড্রোফাইট। আরেক ধরনের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। আমি এভাবে মনে রাখতাম, জিরো মানে হলো শূন্য। শূন্য কোথায় বলো তো? মরুভূমিটাই তো শূন্য, তাই না? মরুভূমি তো শূন্য, তার মানে মরুভূমিতে যে উদ্ভিদগুলো জন্মে তারা হলো জেরোফাইট। মেসো মানে হলো মাটি, মাটিতে যে উদ্ভিদগুলো জন্মে, নর্মাল মাটি, বুঝছো, নর্মাল মাটিতে যে উদ্ভিদগুলো জন্মে তাদেরকে আমরা বলবো হচ্ছে মেসোফাইট। আরেক ধরনের উদ্ভিদ আছে যাদেরকে বলে হ্যালোফাইট। হ্যালো শব্দের মানে হলো লবণ, বুঝছো? এই হ্যালোজেন মানে হলো লবণ উৎপাদনকারী, আমরা পড়েছি না? হ্যালোজেন মানে কি বলো? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ওই ক্লোরিন কোথায় থাকে বলো? লবণাক্ত জায়গাতে থাকবে ক্লোরিন অবশ্যই। হ্যালো মানে হলো লবণ, মানে লবণাক্ত পরিবেশে জন্মাবে যে উদ্ভিদগুলো তাদেরকে বলবো আমরা হ্যালোফাইট। তাহলে পৃথিবীতে 4 ধরনের উদ্ভিদ রয়েছে। হাইড্রোফাইট পানিতে জন্মে, জেরোফাইট এরা মরুভূমিতে জন্মে, মেসোফাইট মাটিতে জন্মে, এবং হ্যালোফাইট হলো লবণাক্ত পরিবেশে জন্মে। এই কটা কথা মুখস্থ করতে হবে তোমাদের। এবার চলো জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তোমরা হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদগুলোকে অবশ্যই চেনে, এরা জলে বাস করে, জলে এরা হচ্ছে জন্ম নেয়। মূলাবদ্ধ নিমজ্জিত ভাসমান জলজ উদ্ভিদ, এর মানে হচ্ছে এই উদ্ভিদগুলোর মূল যেটা, শিকড় যেটা, এটা মাটিতে আবদ্ধ থাকবে এবং এই উদ্ভিদটা পানির উপরে ভেসে উঠতেই পারবে না, পুরোটাই নিমজ্জিত থাকবে। এরকম একটা দুটা উদ্ভিদের একটু হচ্ছে নাম তোমরা মনে রাখবে। এই যে হাইড্রিলা, এই উদ্ভিদটার নাম একটু মনে রেখো। এখানে ছবি যেটা দেওয়া আছে না, এই যে দেখো ছবি যেটা দেওয়া আছে, এটার নাম হলো হাইড্রিলা। এই ছবিটা অনেক সময় উদ্দীপকে ব্যবহার করে। এই যে এই ছবিগুলো দেখো না, এগুলো কিন্তু উদ্দীপক অনেক সময় ব্যবহার করা হতে পারে। এমন না যে নাম আসে পরীক্ষায়, উদ্দীপকের ছবি দেওয়া থাকে, তোমার চিনতে হয় যে এগুলো আসলে হচ্ছে জলজ উদ্ভিদ। আচ্ছা, পাতাঝাঁঝি, এই জিনিসটা একটু তোমরা মনে রেখো। আচ্ছা, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ মানে এই উদ্ভিদটা পানির উপরে ভেসে বেড়াইতে পারে, কারোর সঙ্গে আটকে থাকে না। কচুরিপানা যেমন মুক্তভাবে ভেসে বেড়ায়, তাই না? কচুরিপানার বৈজ্ঞানিক নামটা একটু মনে রেখো। আর এই যে গুড়িপানার নামটা একটু তোমরা মনে রেখো। এই দুটো পড়লে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? একটু ছবিগুলো মাথায় রেখো যাতে করে ছবি দেখে তোমরা চিনতে পারো যে জলজ উদ্ভিদ দেখানো হচ্ছে। মূলাবদ্ধ কিন্তু পত্র ভাসমান, মানে বুঝতে পারছো কি হয়েছে? এই উদ্ভিদের শেকড়টা মাটিতে আবদ্ধ কিন্তু পাতাটা পানির উপরে ভেসে থাকে। যেমন এই যে শাপলা পদ্ম, শাপলার বৈজ্ঞানিক নাম, পদ্মের বৈজ্ঞানিক নাম তোমাদের একটু পড়তে হবে। দেখো শাপলা পদ্মের বৈজ্ঞানিক নাম পড়তে হবে। নিমফিয়া নৌচালিটা পড়তে হবে, ওটা বাংলাদেশের যেহেতু জাতীয়। এই যে দেখো নীল শাপলা বা নিমফিয়া নৌচালি, এটা আমাদের হচ্ছে জাতীয় ফুল, তোমরা জানো। আর পদ্মটার বৈজ্ঞানিক নাম একটু পড়ে নিও। আচ্ছা, উভচর উদ্ভিদ, তেমন এগুলো না পড়লেও চলে।
উভচর উদ্ভিদ মানে বুঝতে পারছো, ও মাটি এবং পানি মিলে বসবাস করবে। আসল জায়গাতে এবার আমরা চলে আসবো, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়তে হবে আমাদের জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য পড়তে হবে। এখান থেকেও পড়লেও চলবে, আবার নিচে অনেক ডিটেইলে দেওয়া আছে, ডিটেইল পড়লেও চলবে, আমরা ডিটেইলই পড়ি। বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কতগুলো স্টার তুমি নিবে অতগুলো আমি দিচ্ছি। এখান থেকে বারবার সিকিউ আসে, এখান থেকে বারবার সিকিউ আসে, ঠিক আছে। জলজ উদ্ভিদের দেখো মূলগুলো সুগঠিত হয় না, মূলগুলো অনেক দুর্বল প্রকৃতির হয়, কারণ এদের মূলের অত প্রয়োজন নাই। মূলের কাজটা পানি শোষণ করো, তো পানিতেই বাস করে, মূল দিয়ে কি করবে ওরা? মূল রোম নাই, কেন মূল রোম নাই বলতো? মূল রোমের কাজ পানি শোষণ করা, ওদের তো পানির অভাব নাই, ওরা তো পানিতেই বাস করে। তারপরে দেখো অস্থায়িক মূল লাগবে না, লাগবে না। দেখো পাতা সাধারণত নরম হয়, পাতা নরম হয়। পাতাগুলো যদি অনেক শক্ত হয় তাহলে পানি টানে ছিঁড়ে যাবে। পাতা কাণ্ড এই জন্য কিন্তু নরম হয়, এদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু পাচ্ছি না। দেখো পাতার উপরে কিউটিকল থাকে না। তুমি দেখবে মরুভূমির উদ্ভিদের পাতার উপরে চর্বির আবরণ থাকে, যাকে বলে কিউটিকল। কিউটিকলের উদ্দেশ্য হলো পাতা থেকে যেন পানি বের হতে না পারে, প্রস্বাদন যেন না হয়। এরা তো পানিতেই বাস করে, এদের তো পানির অভাব নাই, এই জন্য পানি অপচয় করতে পারে, এদের কোনো অসুবিধা নেই, এই জন্য কিউটিকল থাকে না। দেখো এই যে পানির অপচয় রোধ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, শরীরের মধ্যে বায়ুকুঠুরি থাকে, এদের শরীরের মধ্যে বায়ুকুঠুরি থাকে। বায়ুকুঠুরি থাকার কারণে এদের শরীরটা খুব হালকা হয় এবং এটা সুন্দর ভাসতে পারে। শরীরের মধ্যে মেকানিক্যাল টিস্যু থাকে না। মেকানিক্যাল টিস্যু মানে হলো শরীরের মধ্যে ফাইবার থাকে না, ফাইবার না থাকার কারণে, কম থাকার কারণে শরীরটা একটু নরম হয়, সহজে ভেঙে যায় না। পরিবহন টিস্যু খুব ভালো করে সুগঠিত নয়, কারণ অনেক কিছু পরিবহন করার এদের প্রয়োজন নাই। এদের কিন্তু হচ্ছে মাটি থেকে পানি শোষণ করে পাতায় পাঠানোর প্রয়োজন নেই, ওরা তো পানিতেই বাস করে, তাই না? তারপরে দেখো এদের হলো পাতায় স্টোমাটা খুবই কম থাকে, কারণ গ্যাসের ওরকম হচ্ছে নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। তারপরে দেখো শারীরবৃত্তীয় অভিযোজন, শারীরবৃত্তীয় অভিযোজন দেখো দেহের সব অঙ্গ দিয়ে পানি শোষণ করতে পারে, এটা একটু মনে রাখবে। দেখো খুবই কম আলোতে এবং কম কার্বন ডাই অক্সাইড যুক্ত জায়গাতেও এরা সালোক সংশ্লেষণ করতে পারে। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অঙ্গজ প্রজনন হয়, শুক্রাণু ডিম্বাণু তৈরি করলে বুঝছো পরাগায়ন এদের হবে না, কারণ জলে বাস করে, এখানে তো পোকামাকড় যাবে না সহজে। তারপরে দেখো এই যে শরীরের মধ্যে বায়ুকুঠুরি থাকার কারণে এদের শরীরটা ভালো ভাসতে পারে। এদের খুব একটা প্রস্বাদন হয় না, কারণ এদের প্রস্বাদন টান থাকে না। মানে প্রস্বাদনের মূল উদ্দেশ্য কিন্তু ছিল পাতায় বিভিন্ন জিনিসপত্র পরিবহন করা, এদের শরীরে পরিবহনের প্রয়োজন নেই, এই জন্য প্রস্বাদনের প্রয়োজন নেই। এই অধ্যায়ের বেসিকগুলো কিন্তু তোমার ওই যে মোটামুটি উদ্ভিদ সারির তত্ত্বতে পড়া হয়েছে, বুঝছো। জলজ প্রাণীর অভিযোজন এগুলো পড়া লাগবে না। এবার চলো মরুভূমির উদ্ভিদের অভিযোজন আমাদের পড়তে হয়। মরুভূমি কাকে বলে? যে অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয় সেই জায়গাটাকে বলা হয় মরুভূমি। বার্ষিক 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে এই জায়গাকে মরুভূমি বলা হয়। বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত অনেক বেশি হয়, 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশে প্রতি বছর। বাংলাদেশে চেয়ে অনেক কম বৃষ্টি এখানে হবে, এরকম জায়গার নাম হলো মরুভূমি। আচ্ছা, মরুভূমির উদ্ভিদগুলোকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, ওগুলো পড়া লাগবে না। অভিযোজনে সরাসরি চলে আসবে, এটাও খুব ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এটাও, ঠিক আছে। প্রথমে পড়তে হবে উদ্ভিদগুলো সাইজে ছোট এবং ঝোপযুক্ত, বুঝছো। মরুভূমিতে যদি বড় বড় গাছ হয়, মরুভূমির যে ঝড় হয় সেই ঝড়ের গাছগুলো ভেঙে পড়ে যাবে। তারপরে দেখো এদের শেকড়গুলো মাটির অনেক গভীরে চলে যায়। মরুভূমিতে বৃষ্টি হলে পানি তো সঙ্গে সঙ্গে বালুর নিচে তলিয়ে যাবে, তাই না? এই জন্য এদের গাছের শেকড়গুলো বালুর অনেক গভীর থেকে গিয়ে পানি শোষণ করতে পারে, বুঝছো। এদের মূলগুলো অনেক গভীরে গিয়ে পানি শোষণ করে নিয়ে আসতে পারে। আচ্ছা, উদ্ভিদের পাতার মধ্যে এরা পানি জমা করে, এই জন্য পাতাগুলো হলো রসালো এবং সবুজ হয়। তোমরা অ্যালোভেরার পাতাটা দেখেছো না, ভেতরে অনেক হচ্ছে রস থাকে, ওটাই হলো মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য, পাতার মধ্যে অনেক রস থাকতে হবে। পাতাগুলো দেখো ছোট, পুরো এবং কণ্টকিত, খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ আসে। পাতার উপরে দেখো পুরো কিউটিকল থাকে। কিউটিকল হচ্ছে একটা মোমের আবরণ, এটা থাকার কারণে পাতা দিয়ে প্রস্বাদন হয় না। নর্মালি পাতা দিয়ে এভাবে পানি বের হয়ে যায়, বুঝছো। একটা গাছের পাতা দিয়ে পানি বের হয়ে যায়, পানি যেন বের হতে না পারে এই জন্য পাতার উপরে এক্সট্রা একটা মোমের আবরণ এদের থাকে, যাতে করে পাতা থেকে অতিরিক্ত পানিটা বের হতে না পারে, প্রস্বাদন যেন হ্রাস পায়, এই জন্য এদের কিউটিকল থাকে। এদের দেখো প্যারেনকাইমাগুলো অত্যন্ত ঘন, মানে শরীরের মধ্যে টিস্যুগুলো অত্যন্ত ঘন, এদের এদের শরীরটা খুবই ঘন। এদের হলো পানি বাষ্পায়ন এবং নির্গমন এগুলো সবই কম হয়। আচ্ছা, মেকানিক্যাল টিস্যু হলো খুবই সুগঠিত, মানে শরীরটা খুবই শক্ত এদের। আচ্ছা, এদের শরীরের মধ্যে অভিস্রবণিক চাপ বেশি। অভিস্রবণিক চাপের মানে হচ্ছে একটা কোষের পানি ধারণ ক্ষমতা, যে কোষের অভিস্রবণিক চাপ যত বেশি হয় সে তত বেশি পানি ধারণ করতে পারে। মরুভূমির উদ্ভিদ তো সবসময় পানি স্বল্পতায় থাকে, তো একটু পানি পেলেই দেহের মধ্যে পানিটা সে ধারণ করে, পানিটা সে বের করতে করে না। প্রস্বাদন খুবই কম হয়, এটা অনেকবার আমরা দেখলাম। তারপরে দেখো জীবনচক্র খুবই সংক্ষিপ্ত, খুবই অল্প সময় জীবনচক্র সম্পন্ন করতে পারে, সারা বছর এরা বেঁচে থাকে না। বৃষ্টি হলো এদের জন্ম হয়, 1 মাস 2 মাসের মধ্যে বাচ্চা কাচ্চা উৎপাদন করে মরে যায়, জীবনচক্র খুব সংক্ষিপ্ত। আচ্ছা, মরুভূমির কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম পড়তে হবে। খেজুর গাছের বৈজ্ঞানিক নামটা তুমি একটু পড়ে নিও, শতমূলী, শতাব্দী, ঘৃতকুমারী। এই যে দেখো অ্যালোভেরার বৈজ্ঞানিক নামটা একটু পড়ে নিবে। করবী উদ্ভিদের বৈজ্ঞানিক নামটা পড়বে। পাথরকুচি এর বৈজ্ঞানিক নামটা পড়বে। এখানে গুরুত্বপূর্ণ বলছে যে আকন্দ এর বৈজ্ঞানিক নামটাও পড়বে। এগুলো একটু লাগবে, কি আর বলবো বলো।
লাগবে যেহেতু পড়াই, কটা বৈজ্ঞানিক নাম পড়ো, বেশি পড়তে বলছি না। এবার দেখো লোনা মাটির উদ্ভিদের অভিযোজন, এখান থেকেও বারবার সিকিউ আসে, এখান থেকেও বারবার সিকিউ আসে, এখান থেকে বারবার সিকিউ আসে। এরকম ছবি দেওয়া থাকবে উদ্দীপকে, বুঝছো, এরকম ছবি দেওয়া থাকবে, দিয়ে বলবে যে উদ্দীপকের ছবি এই জিনিসগুলো যেখানে আছে সেই জায়গার উদ্ভিদের অভিযোজন লিখো, তখন তোমার লোনা মাটির উদ্ভিদের অভিযোজন লিখতে হবে। আর এখানকার জন্য এই যে এই ছবিটা দেওয়া থাকে মেইনলি, এটা হচ্ছে ফণিমনসা, বুঝছো, ফণিমনসার ছবি দেওয়া থাকলে তুমি বুঝবে যে মরুভূমির উদ্ভিদের অভিযোজন লিখতে বলছে। আর এই ছবিগুলো যদি তুমি পাও তাহলে বুঝবে যে লোনা মাটির উদ্ভিদের অভিযোজন সম্পর্কে বলা আছে। লোনা মাটির উদ্ভিদের অভিযোজন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তোমরা জানো যে বাংলাদেশে সুন্দরবন বলে একটা জঙ্গল আছে। এই সুন্দরবনে কি হয়, প্রতিদিন 2বার করে জোয়ার হয়, 2বার করে ভাটা হয়। সুন্দরবনের ভেতরে কিন্তু পানি ঢোকে, তাহলে সুন্দরবনের ভেতরে যখন পানি ঢোকে, সুন্দরবনে সাগরের পানি ঢোকে, তাহলে সাগরের পানিতে লবণ আছে, এই জন্য পুরো সুন্দরবনের পরিবেশটা লবণাক্ত পরিবেশ। এরকম লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মে তাদেরকেই বলা হয় কিন্তু হ্যালোফাইট বা লোনা মাটির উদ্ভিদ। ঠিক আছে, লোনা মাটির উদ্ভিদ বলতে আসলে সুন্দরবনের উদ্ভিদগুলোকেই বোঝানো হচ্ছে। এই উদ্ভিদের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, এই বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদের একটু বুঝতে হবে। আমি তোমাদেরকে এই লোনা মাটির উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্যগুলো একটু পড়াই দেবো। এই যে দেখো, লোনা মাটি উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখো। প্রথমেই এই বৈশিষ্ট্যটা দেখো, তুমি দেখবে যে গাছের এরকম কিছু হলো মূল থাকে, এরকম কিছু শেকড় থাকে। এই যে শেকড়গুলো আছে এদেরকে বলে ঠেস মূল, এই শেকড়গুলোকে বলা হয় ঠেস মূল, বুঝছো? এদেরকে কি নামে ডাকা হচ্ছে? ঠেস মূল। কেন ঠেস মূল বলো তো? কারণ জোয়ারের পানি যখন নেমে যায় সাগরে, তখন এই গাছগুলো উপড়ে যাওয়ার একটা চান্স থাকে। গাছগুলো যেন উপড়ে না যায় এজন্য ঠেস মূল দিয়ে তারা শরীরটাকে ঠেস দিয়ে রাখে, যাতে করে শরীরটা উপড়ে সাগরে চলে না যায়। আচ্ছা, এই জিনিসগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে বলা হয় শ্বাসমূল। এদের নাম হলো শ্বাসমূল। শ্বাসমূলের ইংরেজি হলো নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর, নিউম্যাটোফোর। নিউম্যাটোফোর মানে হচ্ছে শ্বাসমূল, শ্বাস প্রশ্বাসের কাজে লাগে। নিচে ছবিটাকে আমি আরো একবার এঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধরা যাক এটা হলো গাছ, এটা একটা সুন্দরী গাছ, এটা হলো সুন্দরী গাছের শেকড় বাকড়। গাছের শেকড় দিয়ে কিন্তু সে অক্সিজেন শোষণ করে, অক্সিজেনটা তার শ্বাস প্রশ্বাস করতে কাজে লাগে। গাছ তার শেকড় দিয়ে অক্সিজেন শোষণ করে, সে তার শেকড় দিয়ে অক্সিজেন শোষণ করতে চাচ্ছে কিন্তু করতে পারে না। কারণ কি জানো? সুন্দরবনের মধ্যে 2বার করে জোয়ার হয়, জোয়ারের পানি একটে এসে যে সুন্দরবনের গাছের গোড়াতে ঢেকে রাখে, গাছের গোড়াটা পানি দিয়ে ঢেকে থাকে, এই জন্য গাছের গোড়ার যে হচ্ছে অক্সিজেনের চাহিদা সেটা পূরণ হয় না। এই জন্য গাছ কি করে, এক ধরনের শেকড় তৈরি করে। এই শেকড়টা অনেক দূরে গিয়ে, দেখো গাছ থেকে অনেক দূরে গিয়ে এরকম উঁচু হয়ে থাকে, শেকড়টা দেখো অনেক দূরে গিয়ে উঁচু হয়ে থাকে। এই মূলগুলোকেই কিন্তু বলা হয় শ্বাসমূল। শ্বাসমূলের উদ্দেশ্য হচ্ছে শ্বাস গ্রহণ করা। দেখো শ্বাসমূল কিন্তু এই যে জোয়ারের পানি, নীল রঙের অংশটা হলো জোয়ারের পানি, জোয়ারের পানি চেয়েও অল্প একটু উপরে গিয়ে শ্বাসমূলটা অবস্থান করে। জোয়ারের পানি যখন আসে তখন গাছ যেন শ্বাস নিতে পারে, এই জন্য সে শ্বাসমূলগুলো তৈরি করে। জোয়ারের পানির কারণে সে শ্বাস নিতে কষ্ট হয়, তার শ্বাসকষ্ট হয়, এই জন্য সে শ্বাসমূল তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ, শ্বাসমূল তৈরি করে তারা জোয়ারের পানিতে শ্বাস নেওয়ার জন্য। আর এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটাকে বলা হয় কিন্তু জরায়ুস অঙ্কুরোদ্গম। এই জিনিসটাকে বলা হয় জরায়ুস অঙ্কুরোদ্গম, জরায়ুস অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম। ঠিক আছে, জরায়ুস অঙ্কুরোদ্গম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। জরায়ুস অঙ্কুরোদ্গম এই জিনিসটা আসলে কি? ধরা যাক একটা গাছ যখন বীজ তৈরি করে, বীজটা সে মাটিতে ফেলে দেয়, গাছ বীজটা মাটিতে ফেলে দেয়। ধরা যাক এই গাছটা এই বীজগুলো তৈরি করলো, বীজগুলো মাটিতে ফেলে দিল। কিন্তু আমরা জানি যে সুন্দরবনে জোয়ারের পানি আসে, জোয়ারের পানিতে ওই বীজটা পড়বে এবং পানিতে ওই বীজটা কিন্তু ভেসে সাগরে চলে যাবে। কারণ সবসময় জোয়ার চলে, দিনে 2বার করে জোয়ারের পানি আসে। কোনো বীজই আর কিন্তু হচ্ছে সুন্দরবনে থাকবে না, সব ভেসে ভেসে সাগরে চলে যাবে। তাহলে এরা প্রজনন করবে কি করে? এরা কিভাবে প্রজনন করে দেখো, এরা বীজটাকে মাটিতে ফেলে না, বরং বীজটা থেকে দেখো অঙ্কুর হয়েছে, বীজটা অঙ্কুর হয়, এখানে চারা গাছ তৈরি হচ্ছে। যে জিনিসটা কিন্তু একটা অঙ্কুরিত বীজ, গাছের ডালে কিন্তু বীজটা অঙ্কুরিত হয়, হয়ে একটা চারা গাছ মাটিতে পড়ে যায়। বীজ মাটিতে পড়ে না, গাছের উপর থেকে ডাল থেকে চারা গাছ মাটিতে পড়ে। চারা গাছ যখন মাটিতে পড়ে, চারা গাছ তার পানিতে সহজে ভেসে যাবে না, তখন সে দেখা যায় গাছের শিকড় বাকড় বিভিন্ন জায়গায় আটকে যায়, তখন সে আর ভেসে যায় না সহজে। এই সুবিধাটা হয়, এটাকে বলে জরায়ুস অঙ্কুরোদ্গম। এটাও তারা করে। খুবই গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। চলো বই থেকে একটু দেখি। লোলা মাটির উদ্ভিদের অভিযোজন, এদেরও কাণ্ড পাতা রসালো। দেখো এদের বৈশিষ্ট্যটাও কিন্তু ওই মরুভূমির উদ্ভিদের মতো। এখন তোমরা বলতে পারো যে স্যার মরুভূমির উদ্ভিদে কোনো পানি থাকে না, এরা তো পানিতেই বসবাস করে, তারপরও এদের পাতাগুলো কেন মরুভূমির উদ্ভিদের মতো? এর কারণ হলো মরুভূমির উদ্ভিদ যেমন পানির অভাবে থাকে, এই লোনা মাটির উদ্ভিদগুলো কিন্তু পানির অভাবে থাকে। এত পানি সারাদিন 2বার করে জোয়ারের পানি তাদের গোড়ায় চলে আসছে, তারপর এরা পানিটা ব্যবহার করতে পারে না, কারণ পানিটা লবণাক্ত। এদের বৃষ্টির পানির জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টির পানি যখন হয়, সেই বৃষ্টির পানিটাকে তারা পাতার মধ্যে জমা করে রাখে, কাণ্ডের মধ্যে জমা করে রাখে, মানে এরাও পানির অভাবে থাকে। এই জন্য মরুভূমি উদ্ভিদে যা যা বৈশিষ্ট্য দেখবে এদের ওরকম বৈশিষ্ট্যগুলো রয়েছে। এদের স্তম্ভমূল বা ঠেসমূল দেওয়া থাকে যাতে করে এরা হচ্ছে পানিতে উপড়ে না যায়। এদের মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকার কারণে এরা শ্বাসমূল বা নিউম্যাটোফোর
নিউমেটোফোর বা হলো ব্রিদিং রুট তৈরি করে। ঠিক আছে, এদের শরীরের মধ্যে বড় বড় বায়ুকুঠুরি থাকে। ওই যে বারবার যেহেতু জোয়ারের পানি আসে, শ্বাস নিতে পারে না, অক্সিজেনের অভাব হয়, এই জন্য শরীরের মধ্যে বায়ুকুঠুরি তৈরি করে তার মধ্যে অক্সিজেন এরা জমা করে রাখে। এদের প্রস্বেদন কিন্তু কম হয়। মরুভূমির উদ্ভিদের যেমন প্রস্বেদন কম হয়, প্রস্বেদন মানে হলো গাছ তার পাতা দিয়ে অতিরিক্ত পানি বের করে দেয়, এরাও এরকম পানি অপচয় করতে চায় না। এদের জরায়ুস অঙ্কুরোদ্গম হয়, ভিভিপোরাস জার্মিনেশন যেটাকে বলা হয়। ঠিক আছে, এদের প্রোটোপ্লাজম কিছুটা আঠালো প্রকৃতির, ওই যে মরুভূমির উদ্ভিদের মতোই, এবং অভিস্রবণিক চাপ বেশি, মানে দেহের মধ্যে পানি ধারণ ক্ষমতা বেশি আছে। এপিডার্মিস বহু স্তর বিশিষ্ট মরুভূমির উদ্ভিদের মতোই, যাতে করে এদের শরীরটা হচ্ছে পানি সহজে হ্রাস করতে না পারে। শরীরটাও কিন্তু খুব বেশি লম্বা যে হয় এমন না, উদ্ভিদগুলো ছোট ছোট হয়। লবণাক্ত উদ্ভিদের অভিযোজন ওই একই আলোচনা এখানে আবারও আছে, আবার 2 নম্বর বার না পড়লেও চলবে। এক্সাম্পল কিছু মুখস্থ করতে হবে। এখান থেকে আরেকটা সিকিউ হয়, বুঝছো? এরকম হয় যে সুন্দরবনে 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। 3টা উদ্ভিদের ক্ষেত্রে তোমরা মেইনলি হচ্ছে সুন্দরী গাছেরটা লিখবে আর গোলপাতা লিখবে। দেখো, গোলপাতার বৈজ্ঞানিক নাম হলো নিপা ফ্রুটিক্যান্স। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নামটা কোথায়? সুন্দরী, এই যে সুন্দরী হচ্ছে হেরিটেরিয়া ফোমস, হেরিটেরিয়া ফোমস, এটা একটু মুখস্থ করবে। আরেকটা যে এই বাইন গাছের বৈজ্ঞানিক নামটা আমার সহজ মনে হয়েছে, এটা পড়তে পারো, অ্যাভিসেনিয়া অফিসিনালিস। ইবনে সিনা নামের যে হচ্ছে আমাদের মুসলিম ডাক্তার ছিলেন, দার্শনিক ছিলেন, তার নাম থেকে অ্যাভিসিনা অফিসিনালিস নামকরণ করা হয়েছে। যাই হোক, এই 3টা যদি গাছের বৈজ্ঞানিক নাম পড়ো, খুবই ইম্পর্টেন্ট। এটাই সরাসরি সিকিউ আসে যে সুন্দরবনে 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো, তখন তোমরা 3টা লিখে দিবে। চাইলে তোমরা আরো 2-1টা মুখস্থ করতে পারো তোমাদের ইচ্ছে। এই যে যেমন বোরা গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে রাইজোফোরা কনজুগেটা, এটাও পড়তে পারো। 3টা মুখস্থ করাই লাগবে, বুঝছো? 3টা আসে। ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরবনকে বলা হয় ম্যানগ্রোভ উদ্ভিদ। জোয়ার ভাটা হবে এবং লবণাক্ত পানি থাকবে যে বনের মধ্যে এবং যে উদ্ভিদগুলোর আশপাশে, সেই উদ্ভিদগুলোকেই কিন্তু বলা হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। এটা জোয়ার ভাটার লবণাক্ত পানি যারা সহ্য করতে পারে তারাই হলো ম্যানগ্রোভ উদ্ভিদ। এগুলো তো আমরা অনেকবার পড়লাম এদের অভিযোজনিক বৈশিষ্ট্য। মেসোফাইট কারা? নর্মাল মাটিতে যে উদ্ভিদগুলো জন্মে তারাই হলো মেসোফাইট। জলজ, মরুজ এবং লোনামাটি উদ্ভিদের মধ্যে তুলনা, এটা খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এখান থেকেও সিকিউ হয়, এখান থেকেও সিকিউ হয়, বুঝছো? এটা একটু পড়তে হবে, এই টেবিলটা তোমরা একটু পড়ে নিও। এবার আমাদের বায়োম সম্পর্কে একটু মনে রাখতে হবে। বায়োমের সংজ্ঞাটাই লেখা আছে, দেখো, একই ধরনের জলবায়ু, একই ধরনের মাটি, একই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পন্ন একটা উদ্ভিদ প্রাণীর বিশাল অঞ্চলকে বলা হবে বায়োম। অর্থাৎ একই রকম আবহাওয়া বিশিষ্ট একটা বিশাল অঞ্চলকে আমরা কিন্তু বলবো বায়োম। যেমন বাংলাদেশের আবহাওয়া, যেমন ইন্ডিয়ার আবহাওয়া কিন্তু একই রকমই, বাংলাদেশ ইন্ডিয়ার সেম টাইপের আবহাওয়া, তার মানে এটা কিন্তু পুরোটা একটা বায়োমের মধ্যে পড়বে। এদিকে মরুভূমির আবহাওয়া আলাদা, সেটা আরেক ধরনের বায়োম। আফ্রিকাতে গেলে ওখানে কিন্তু ঘন জঙ্গল থাকে না, আফ্রিকাতে বেশিরভাগ ক্ষেত্রে গ্রাসল্যান্ড যেটাকে বলে, তৃণভূমি বেশি। আমরা আফ্রিকা শুনতে মনে করি যে অনেক ঘন জঙ্গল, আসলে তা নয়। আফ্রিকাতে রয়েছে গ্রাসল্যান্ড, ওটা একটা বায়োম। এরকম পৃথিবীতে অনেক রকম বায়োম আছে। আমি বায়োমের বেসিক আইডিয়াটা তোমাদেরকে একটু দিয়ে নিই। হ্যাঁ, বায়োমের বেসিক আইডিয়াটা তোমাদেরকে এখান থেকে বুঝাই একটু। দেখো, বায়োম 2 প্রকার। একগুলো বায়োমকে বলা হয় স্থলজ বায়োম, আর এগুলোকে বলা হয় জলজ বায়োম। আমরা স্থলজ বায়োম যদি পড়ি, স্থলজ বায়োম আবার কয়েকটা, একটা আছে মরুভূমি, একটা আছে তৃণভূমি, একটা আছে সাভানা, একটা আছে তুন্দ্রা, আর একটা আছে হলো বনভূমি। মরুভূমি কোন জায়গাটা? যেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, সেই জায়গাটাকে আমরা বলবো মরুভূমির বায়োম। মরুভূমির বায়োমের কিছু ছবি তোমাদেরকে আমি দেখাই। এই যে হলুদ হলুদ যেখানে দেখতে পাচ্ছি, এগুলো হলো মরুভূমি, বুঝছো? কোথায় কোথায় হলুদ? এই যে দেখো, আমেরিকাতে বেশ কিছু হলুদ মরুভূমি আছে। এই যে দেখো, সাহারা মরুভূমি আফ্রিকাতে আছে, অনেকগুলো দেশ জুড়ে কিন্তু সাহারা মরুভূমি আছে। এই যে দেখো, সিরিয়া, সৌদি আরব, তারপরে আরবের বেশ কিছু হলো দেশ, সেগুলোতে মরুভূমি আছে। এদিকে দেখো, ভারতেও কিন্তু থার নামের মরুভূমি আছে। তারপরে এই যে দেখো, গোবি মরুভূমি। তারপরে দেখো, অস্ট্রেলিয়ার ভেতরেও মরুভূমি আছে। আবার আফ্রিকার এই জায়গাগুলোতেও মরুভূমি আছে। মরুভূমিগুলো আশা করি তোমরা চিনছো। তো এই মরুভূমি আছে যে অঞ্চলগুলো, সেটা হলো মরুভূমি বায়োম। মরুভূমি তো বুঝলাম, এবার আমরা এই তৃণভূমি সম্পর্কে একটু জেনে নিই। তৃণভূমি হচ্ছে এমন একটা এলাকা যেখানে বড় কোনো গাছ জন্মাবে না, ঘাস জন্মাবে শুধু, বুঝছো? গ্রাসল্যান্ড যেটাকে আসলে বলা হয়। আরেকটা জিনিস বলি একটু, সাভানা হচ্ছে তৃণভূমির চেয়েও গাছের সাইজটা একটু বড় হবে। তৃণভূমির চেয়েও গাছের সাইজটা একটু বড় হলে সেটা নাম হলো সাভানা, বুঝছো? তো পৃথিবীর কোন জায়গাগুলোতে এরকম তৃণভূমি এবং সাভানা আছে আমি একটু সংক্ষেপে দেখাই। তোমরা লক্ষ্য করো, একটু হালকা হলুদ যে কালারগুলো আছে এগুলো সাভানা, আর একটু গাঢ় হলুদ যেগুলো সেগুলো হচ্ছে তৃণভূমি। তার মানে দেখো, এই যে পুরো ইউরোপের অনেকখানি অংশ জুড়ে তৃণভূমি রয়েছে। তারপরে যে দেখো, অস্ট্রেলিয়াতে তৃণভূমি আছে, দক্ষিণ আফ্রিকাতে রয়েছে, তারপরে এই যে দক্ষিণ আমেরিকাতে আছে, আমেরিকার মাঝখানে রয়েছে তৃণভূমি বুঝে এগুলা। তৃণভূমির চেয়ে একটু বড় যদি ঘাস হয় যে, সেটাকে বলা হয় সাভানা। আফ্রিকার একটা বিশাল অঞ্চল জুড়ে সাভানা রয়েছে, বুঝছো? সাভানা বলতে আসলে সব আফ্রিকাকেই বোঝে, আফ্রিকাটাই হলো সাভানা অঞ্চল। তৃণভূমির চেয়ে গাছের সাইজ একটু বড় হবে, একটু ঝোপঝাড় থাকবে, কিন্তু ওরকম ঘন জঙ্গল না। এই হলো তৃণভূমি এবং সাভানা অঞ্চল, বুঝছো? এই যে তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর এখানে আবার চলে আসো, তুন্দ্রা বায়োম সম্পর্কে আমরা জানবো। এই জায়গাতে আসলে গাছ টাছ তেমন একটা জন্মায় না, এখানে বরফ পড়ে, প্রচন্ড ঠান্ডা। এরকম জায়গার নাম হলো তুন্দ্রা বায়োম। তুন্দ্রা বায়োমের ছবি দেখাই আমি, এই যে দেখো, তুন্দ্রা বায়োমের ছবি দেখতে পাচ্ছ। সবুজ রঙের যে অংশগুলো আছে না বিশ্ব মানচিত্রের, এগুলো সবই হলো তুন্দ্রা বায়োম।
এই যে এগুলো হলো রাশিয়া, এইগুলো হলো রাশিয়ার সাইবেরিয়া। এই যে দেখো এই জায়গাটার নাম হলো গ্রিনল্যান্ড, এগুলো হচ্ছে কানাডা। তাহলে এই জায়গাগুলোতেই হচ্ছে তুন্দ্রা বায়োম রয়েছে, কারণ এই জায়গাটা প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, তারপরে এরপরে কি আছে দেখো তো, হলো বনভূমির বায়োম। এখন পৃথিবীতে আবার নানান রকম বনভূমি আছে। প্রথমেই আমরা পড়বো হলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে এমন একটা জঙ্গল, এমন এক ধরনের জঙ্গল সেখানে সারা বছর বৃষ্টিপাত হয়, সারা বছর বৃষ্টিপাত হয়, সেগুলোর নাম হলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আমি একটু ছবি দেখাই তোমাদেরকে। এই যে দেখো ট্রপিক্যাল রেইন ফরেস্টের ছবি, এই যে এখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এরা মোটামুটি ট্রপিক্যাল অঞ্চলের মধ্যে পড়ে। পৃথিবীর এই অঞ্চলটাকে কিন্তু বলা হয় ট্রপিক্যাল অঞ্চল, বুঝছো? পৃথিবীর মোটামুটি মাঝখান দিয়ে একটা রেখা থাকে, এটাকে বলে বিষুব রেখা। পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটা থাকে না, এটাকে বলে বিষুব রেখা, বুঝছো? বিষুব রেখার উপরের কিছু অংশ এবং নিচের কিছু অংশ, এই অংশটাকে বলা হয় কিন্তু ট্রপিক্যাল অঞ্চল। পৃথিবীর মোটামুটি এই অঞ্চলটাকে বলে ট্রপিক্যাল অঞ্চল। এই জায়গাতে কিছু জঙ্গল আছে যেগুলোতে সারা বছর বৃষ্টি হয়, বুঝছো? সারা বছর বৃষ্টি হয় এরকম অংশকে বলা হয় তাহলে হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আমি একটু ম্যাপ তোমাদের করে দিই, হ্যাঁ, যে এই জায়গাটা তোমার হলো মনে করো ট্রপিক্যাল রেইন ফরেস্টের আন্ডারে পড়বে। এই জায়গাতেই সবগুলো ট্রপিক্যাল রেইন ফরেস্ট মোটামুটি অবস্থান করে। এটা বিশ্ব মানচিত্রে মনে করো, এটা মনে করো হলো বিষুব রেখা, বুঝছো? এটা তোমরা মনে করো হলো বিষুব রেখা। এই রেখাটা হলো বিষুব রেখা। বিষুব রেখার উপরের কিছু অংশ এবং নিচের কিছু অংশকে কিন্তু বলা হয় ট্রপিক্যাল অঞ্চল। এটা হলো বিষুব রেখা, বিষুব রেখা। বিষুব রেখার উপরে এবং নিচের এই পুরো অংশটাকে বলা হয় তাহলে মানে ট্রপিক্যাল অঞ্চল। এই অংশটাকে বলা হয় ট্রপিক্যাল অঞ্চল। এই ট্রপিক্যাল অঞ্চলে সূর্যের আলো বেশি পড়ে, এই জন্য এই জায়গাটা হলো প্রচন্ড গরম। এবং এই ট্রপিক্যাল অঞ্চলের যে জঙ্গলগুলোতে সারা বছর বৃষ্টি হয় সেটাকে বলা হয় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। সবচেয়ে বড় জঙ্গলের উদাহরণ হলো এইটা, এই যে এই জায়গাটাকে তোমরা প্রত্যেকেই চেনো। এটা কোন জায়গা বলো তো? এটা হলো আমাজন জঙ্গল। আমাজন জঙ্গল ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এখানে কঙ্গো, আফ্রিকার কঙ্গো নামের দেশের ভেতরেও কিন্তু জঙ্গল আছে, এটা ট্রপিক্যাল রেইন ফরেস্টে হবে। ভারতের দেখো এই যে দক্ষিণের দিকে কিছু অঞ্চল রয়েছে, কেরালা টেরালা, এগুলো তো ট্রপিক্যাল রেইন ফরেস্ট রয়েছে। আর এদিকে দেখো হচ্ছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই জায়গাতেও ট্রপিক্যাল রেইন ফরেস্ট রয়েছে। বাংলাদেশের একদম হচ্ছে কক্সবাজারের কিছু অঞ্চল ট্রপিক্যাল রেইন ফরেস্টের অঞ্চলে পড়ার কথা, কিন্তু আসলে ট্রপিক্যাল রেইন ফরেস্ট নয়। বাংলাদেশের গুলো হলো সিজনাল রেইন ফরেস্ট। সারা বছর বৃষ্টি বাংলাদেশের কোনো জঙ্গলেই হয় না। তো ট্রপিক্যাল রেইন ফরেস্ট আশা করি তোমরা চিনছো। আমরা এই যেখানে ছিলাম, তাই না? আবার ফিরে আসি। ট্রপিক্যাল রেইন ফরেস্ট গেল, এবার ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট সম্পর্কে ধারণা দিই। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে যত জঙ্গলগুলো আছে সবই ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের মধ্যে পড়ে, কারণ এই জঙ্গলগুলোতে শুধু বর্ষাকালে বৃষ্টি হয় এবং মোটামুটি ওই একটা সিজনে বৃষ্টি হয়। এই জন্য বাংলাদেশের পাহাড়ি জঙ্গলগুলো হবে বাংলাদেশের পাহাড়ি জঙ্গল, বাংলাদেশের পাহাড়ি জঙ্গল, পাহাড়ি বন, বাংলাদেশের পাহাড়ি বনগুলো হবে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। পর্ণমোচী বা ডেসিডুয়াস ফরেস্ট সম্পর্কে একটু ধারণা দিই। যে জঙ্গলগুলোতে পাতা ঝরে যায় তারাই হলো পর্ণমোচী বা ডেসিডুয়াস ফরেস্ট। সবসময় পাতা থাকে না, বিশেষ করে শুকনো মৌসুমে বা শীতকালে পাতা ঝরে যায়, তারা হলো ডেসিডুয়াস ফরেস্ট। এটা দুই রকম আবার আছে, টেম্পারেট আর একটা হলো ময়েস্ট। টেম্পারেট মানে হচ্ছে এই জঙ্গলে পাতা ঝরে যায়, জঙ্গলে টেম্পারেচার কম, জঙ্গলটা অনেক শুষ্ক। বিশেষ করে হচ্ছে আমেরিকার যে পত্রঝরা বনগুলো আছে তারা হলো টেম্পারেট ডেসিডুয়াস ফরেস্ট, বুঝছো? বরফ পড়ে এই জঙ্গলে, পাতা ঝরে যায় এবং জঙ্গলগুলো খুব শুকনা। জঙ্গলগুলো ভেজা ভেজা যদি হয়, পাতা ঝরে যায়, ঠিক আছে, পাতা ঝরে যায় বলে ডেসিডুয়াস। ডেসিডুয়াস মানে হলো পাতা ঝরে যাওয়া। পাতা ঝরে যায় বলে ডেসিডুয়াস, কিন্তু জঙ্গলগুলো অত শুকনা না, একটু ভেজা ভেজা টাইপের, তার নাম হলো ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। বাংলাদেশে যে শালবনগুলো আছে না, বাংলাদেশে যত শালবন আছে, বাংলাদেশে শালবনগুলো হয় ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট। আর টেম্পারেট, বানান ভুল গেছে, টেম্পারেট হতো, টেম্পারেট হচ্ছে বিদেশি যে হচ্ছে পত্রঝরা বনগুলো আছে, বুঝছো? এটা বাংলাদেশে পাওয়া যাবে না। আচ্ছা, কনিফার ফরেস্ট এবং ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কেও ধারণা দিই, তারপরে একবারে তোমাদেরকে দেখাই দিব। কনিফার ফরেস্ট হচ্ছে এমন সকল জঙ্গল যেখানে কনিফার টাইপের উদ্ভিদ জন্মাবে। কনিফার এক ধরনের বিশেষ রকম উদ্ভিদ, কোন শেপের উদ্ভিদ, তারা হলো কনিফার ফরেস্ট। আমি এখন তোমাদের এই জিনিসগুলো, আর ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে এখনই বলি। সাগরের উপকূলে কিছু জঙ্গল থাকে যেগুলোতে জোয়ারের পানি ঢোকে, ওই জঙ্গলগুলোকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট, বুঝছো? সাগরের পানি ঢোকে যে জায়গাতে, জোয়ারের পানি ঢোকে যেটা, সেটা হলো ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা চলো আমরা ছবিতে চলে আসি। এই যে দেখো এখানে কনিফার বনগুলো দেখানো হচ্ছে। কনিফার বন, এই যে কনিফার বনের গাছগুলো শেপ হবে এরকম, বুঝতে পারছো? গাছের শেপ হবে এরকম, দেখছো যে এরকম শেপের গাছ আছে যে বনগুলোতে, তারাই হলো কনিফার ফরেস্ট। মেইনলি রয়েছে দেখো তোমার হলো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে, তারপর আমেরিকার বিভিন্ন অঞ্চলে, কানাডার বিভিন্ন অঞ্চলে, এছাড়াও ইন্ডিয়াতেও কিছু এরকম কনিফার বন আছে, বুঝছো? এই যে নেপাল ভুটানেও কিছু এরকম কনিফার বন আছে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, আমরা হলো ট্রপিক্যাল রেইন ফরেস্টও আমরা জানলাম। আচ্ছা, এখানে একটু আসি, আর কিছু বাদ গেল কিনা। এই যে দেখো পত্রঝরা বন নিয়ে একটু কথাবার্তা বলা আছে এখানে। দেখো এখানে তিন ধরনের পত্রঝরা বন নিয়ে বলা আছে, একটা হলো টেম্পারেট, আরেকটা হলো ময়েস্ট, আরেকটা হলো ড্রাই। ড্রাই নিয়ে যদি চিন্তা না করি তাও হবে, কারণ আমাদের বই ড্রাইয়ের কথা নাই।
টেম্পারেট মানে শুকনা বন কোনগুলো? এই যে দেখো আমেরিকাতে আছে, ইউরোপের পুরোটাই হলো শুকনা পত্রঝরা বন। তারপরে এই যে দেখো হচ্ছে এই যে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তারপর চীন, জাপান, সেগুলোতেও কিন্তু এরকম শুকনা পত্রঝরা বন আছে। আর এই যে নীল কালার তুমি যদি দেখো তাহলে বুঝবে যে হচ্ছে ভেজা পত্রঝরা বন, যেমন বাংলাদেশ, এই যে দেখো বাংলাদেশ, ইন্ডিয়াতে এখানে নীল নীল কালার দেখানো হচ্ছে, বুঝছো? এই জায়গাগুলোতে এরকম ভেজা ভেজা পত্রঝরা বন আছে, এটা আমরা বুঝলাম। কনিফার বন সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিলাম, তাই না? ট্রপিক্যাল রেইন ফরেস্ট হয়ে গেল। তো মোটামুটি সব রকম বন সম্পর্কে কিন্তু আমরা ধারণা নিয়েছি, আমরা সব রকম বন এবং বায়োম সম্পর্কে ধারণা নিয়েছি। চলো এবার আমরা এই আলোচনাগুলো বই থেকে দেখি। মরুভূমির বায়োম সম্পর্কে আমি যদি বলি, মরুভূমি কাকে বলবো? যে জায়গাতে বার্ষিক বৃষ্টিপাত 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি এর কম, সেটাকে বলা হচ্ছে কিন্তু মরুভূমি। এখন বৃষ্টিপাত মাপা হয় কিভাবে সেটা তোমাদেরকে আমি একটু দেখাই। মজার একটা জিনিস দেখো, এই যে যন্ত্রটা দেখছো না, এটাকে বলা হয় রেইন গজ, এটাকে বলা হয় রেইন গজ, বুঝছো? এই রেইন গজটার মুখটা দেখো খোলা, সারাদিন বৃষ্টির পানি এই রেইন গজের উপরে পড়বে। তারপরে সারাদিন যদি দেখা যায় যে বৃষ্টি হয়েছে, এখানে জমা হয়েছে 1 সেন্টিমিটার, পরের দিন বৃষ্টি হয়নি, তারপরের দিন বৃষ্টি হয়নি, তারপরের দিন বৃষ্টি হয়নি, তারপরের দিন দেখা গেল আবার 2 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এরকম সারা বছর হিসেব করা হয়, প্রতিদিন হিসেব করা হয় যে কতটুকু করে বৃষ্টি হলো। সারা বছর বৃষ্টি হিসেব করে পাওয়া গেল যে হলো 150 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। তার মানে ওই জায়গাতে বাৎসরিক বৃষ্টিপাতের হার হলো 150 সেন্টিমিটার, বুঝছো? বাংলাদেশে মোটামুটি 200, 250, 300, 400 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যায় এই মেশিনে, রেইন গজ মেশিনে। কিন্তু মরুভূমিতে এরকম বৃষ্টিপাত হবে কত? মাত্র 25 সেন্টিমিটার, তার চেয়ে কম, বেশি হবে না। 25 সেন্টিমিটার কম হলেই সেটা মরুভূমি। চলো, আচ্ছা, মরুভূমির অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এত কিছু পড়া লাগবে না। তৃণভূমি এমন একটা জায়গা যেখানে বাৎসরিক বৃষ্টিপাত হলো 25 থেকে 75 সেন্টিমিটার। সেন্টিমিটারটা আড়াই দিয়ে ভাগ করলে ইঞ্চি পাওয়া যায়, এই জন্য সেন্টিমিটার মুখস্থ করলেই হবে, ইঞ্চিতে তুমি কনভার্ট করে নিতে পারবে। আচ্ছা, তৃণভূমির বায়াম তো তোমরা বুঝলে, তৃণভূমি এক্সাম্পল এগুলো মুখস্থ করলে মনে থাকবে না, পড়ার দরকার নেই। সাভানা, এখানে বড় বড় একটু হচ্ছে ঝোপঝাড় থাকবে, কিন্তু বড় কোনো গাছ থাকবে না, বুঝছো? এটা ছোট ছোট এখানে ঝোপঝাড় কিছু থাকবে, সাভানা। তুন্দ্রা বায়ম প্রচন্ড ঠান্ডা অঞ্চল, এটা হচ্ছে তুন্দ্রা বায়ম, এখানেও বৃষ্টি খুবই কম, বাৎসরিক বৃষ্টি 15 সেন্টিমিটার। আচ্ছা, বনভূমির বায়ম সম্পর্কে আমাদের একটু জানতে হবে। পৃথিবীতে প্রচুর পরিমাণে বন রয়েছে। প্রথমে আমরা জানবো ট্রপিক্যাল রেইন ফরেস্ট, এটার কথা আমি সর্বপ্রথম বলেছি। পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন রেইন ফরেস্ট। এই জঙ্গলগুলোতে সারা বছরের বৃষ্টি হয়, বৃষ্টিপাতের হার 250 থেকে 450 সেন্টিমিটার। আমাজন জঙ্গলে সবচেয়ে বেশি অঞ্চল রয়েছে ব্রাজিলে, এছাড়া পেরু, বলিভিয়া, ভেনিজুয়েলা, বিভিন্ন দেশে আমাজন জঙ্গল রয়েছে। আমাজন জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস। পৃথিবীর মোট উৎপাদনের 20% অক্সিজেন এই জঙ্গল থেকেই তৈরি হয়। এখানে জীববৈচিত্র্য সবচেয়ে বেশি, প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে, মানে বিভিন্ন রকম জীব রয়েছে এখানে, সর্বাধিক জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চল। ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট, সারা বছর বৃষ্টি হয় না, নির্দিষ্ট কিছু সময় বৃষ্টিপাত হয়। বাংলাদেশের এই যে পার্বত্য অঞ্চলের যে বনগুলো আছে, বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ির যে বনগুলো আছে, সিলেটের যে বনগুলো আছে, ট্রপিক্যাল সিজনাল ফরেস্টের মধ্যে পড়বে। পত্রঝরা বা পর্ণমোচী বন, বাংলাদেশের শালবনগুলো এরকম বন হবে, এতে পাতাগুলো ঝরে যায়। টেম্পারেট এবং ময়েস্ট দুরকম প্রকারের কথা এখানে বলা আছে। টেম্পারেট মানে হলো শুকনা, এই বনগুলো দেখো বৃষ্টিপাত তুলনামূলক কম হয় এবং তাপমাত্রাও কিন্তু তুলনামূলক কম। আর ময়েস্ট মানে ভিজা, বৃষ্টিপাত তুলনামূলক বেশি এবং তাপমাত্রাও কিন্তু হচ্ছে তুলনামূলক বেশি, বরফ পড়ে না এই বনগুলোতে। বাংলাদেশের যে বনগুলো আছে না, বাংলাদেশের শালবনগুলো হচ্ছে ময়েস্ট ডিসিডুয়াস ফরেস্টের মধ্যে পড়বে। কনিফার বন, এগুলো বাংলাদেশে আমরা দেখতে পাবো না, কনিফার উদ্ভিদ দিয়ে এগুলো তৈরি হবে, বুঝছো? এখানকার প্রধান উদ্ভিদ হচ্ছে এই যে দেখো পাইন উদ্ভিদ, রেডউড, হেমলক, এই উদ্ভিদগুলো পাওয়া যায় আসলে এই জঙ্গলগুলোর মধ্যে। ম্যানগ্রোভ ফরেস্ট সম্পর্কে আমরা একটা তথ্য জেনে নিব। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে উপকূলীয় বন, বুঝছো? বাংলাদেশের সুন্দরবন হচ্ছে এরকম ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ, খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের উদাহরণ। এখানে প্রত্যেক দিন জোয়ার ভাটার পানি ঢুকবে, এই জন্য বনের যে পরিবেশটা সেটা লবণাক্ত হয়ে থাকে। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা স্থলজ বায়ম নিয়ে পড়াশোনা করলাম, এবার আমরা জানবো জলজ বায়ম সম্পর্কে। জলজ বায়ম সম্পর্কে আমরা জানবো, জলজ বায়ম দু ধরনের হয়। জলজ বায়ম একগুলোকে বলা হয় মিঠা পানির বায়ম, আরেকগুলো হলো লোনা পানির বায়ম। মিঠা পানির বায়মগুলো আমরা কোথায় দেখতে পাবো? নদীতে পাবো, জলাভূমিতে পাবো। নদী এমন জায়গা পানি প্রবাহিত হবে, জলাভূমিতে পানি প্রবাহিত হবে না। হ্রদ বা পুকুর, এখানে পানিগুলো কিন্তু একদমই আবদ্ধ থাকবে চারপাশে ভূমি দিয়ে। তাহলে জলাভূমি কেন আলাদা? জলাভূমিতে এটা হচ্ছে নদীর সাথে কানেক্টেড থাকে, কিন্তু এর পানিটা অত প্রবাহিত হয় না, বুঝছো? ওই যে হাওর টাওর যেগুলো আছে। হ্রদ বা পুকুরের আবার বিভিন্ন অংশ রয়েছে, বেলা অঞ্চল, লিমনেটিক অঞ্চল এবং প্রোফান্ডাল অঞ্চল। এই তিনটা অঞ্চল তোমাদেরকে আমি একটু শেখাই। দেখো, হ্রদ বা পুকুরের তিনটা অঞ্চল সম্পর্কে তোমরা একটু জেনে নাও। একটা পুকুরের একদম হচ্ছে পুকুরের পাড় থাকে না, পুকুরের পাড়টাকে বলা হয় বেলা অঞ্চল বা লিটোরাল জোন। পুকুরের পানির উপরিভাগের এই অঞ্চলটাকে বলা হয় অগভীর বা লিমনেটিক জোন।
তারপরে পুকুরের পানির গভীর এই অংশটাকে বলা হয় গভীর বা প্রোফান্ডাল জোন, এবং পুকুরের একদম তলদেশের অংশটাকে বলা হয় বেন্থিক জোন। তার মানে একটা পুকুর বা হ্রদের বিভিন্ন অংশ চিনছো, পাড়ের আশপাশের অংশ যেখানে ছোট ছোট ঘাস টাস জন্মায়, গাছ জন্মায়, এটার নাম বেলা। উপরের এই অংশটাকে বলা হয় অগভীর বা লিমনেটিক অঞ্চল। গভীর অঞ্চলটাকে বলা হয় প্রোফান্ডাল, একদম মাটির সাথে লেগে থাকে যে অঞ্চলটার নিচে, তার নাম হলো বেন্থিক অঞ্চল। এই হলো 3টা অঞ্চল, আমরা আশা করি চিনছি। এবার সাগরের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। সাগরের দেখো এই জায়গাতে মানুষজন বসে আরাম করে, এটা হলো সমুদ্র সৈকত, এখানে হচ্ছে মানুষজন খেলাধুলা করে, ঘুরে বেড়ায়। যে জায়গাতে জোয়ারের পানি পর্যন্ত আসে এই অংশটাকে বলে গড়ান অঞ্চল। সাগরের একদম উপরিভাগের যে অঞ্চলটা রয়েছে সেটাকে বলে পেলাজিক অঞ্চল। সাগরের তলদেশের যে অঞ্চলটা আছে সেটার নাম হলো বেন্থিক অঞ্চল। মাটির সংলগ্ন অংশের নামই হলো বেন্থিক, এই অংশের নাম বেন্থিক। কিন্তু সাগরের মধ্যে মাঝে মধ্যে অনেক গর্ত থাকে, অনেক গভীর গর্তগুলোকে বলে এবিসাল অঞ্চল। এই তো সাগরের বিভিন্ন অংশগুলো আমরা জানলাম, এগুলোই কিন্তু এখানে দেওয়া আছে, দেখো এগুলোই কিন্তু এখানে পড়ানো হয়েছে। মিঠা পানির অঞ্চল হলো বেলা, লিমনেটিক, প্রোফান্ডাল। আর সাগরের হলো গরান, পেলাজিক, বেন্থিক এবং অ্যাবিসাল। সবকটা অঞ্চলই আশা করি আমরা চিনতে পেরেছি। চলো এই অংশগুলো আমরা এবার একটু বই থেকে দেখি। মিঠা পানির বায়ম, আচ্ছা চলো জলজ বায়ম। পৃথিবীর সবচেয়ে বড় বায়মই হলো জলজ বায়ম, বুঝছো? মিঠা পানি বা স্বাদু পানির বায়ম, নদী একটা এক্সাম্পল হতে পারে, এখানে পানি চলাচল করে, যে স্রোত থাকে। জলাভূমি, জলাভূমি হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের কিছু অংশ এবং টাঙ্গুয়ার হাওর, এই যে হাওরগুলা হয় জলাভূমির অংশ। এখানে পানি বিশেষ করে অস্থায়ী বা স্থায়ী হয়, মানে পানি সবসময় নাও থাকতে পারে, এবং পানিতে অত স্রোত থাকে না, বুঝছো? পানি জমা থাকে মেইনলি। হ্রদ বা পুকুর এটা চারোপাশে আবদ্ধ হয় মাটি দ্বারা। হ্রদ এবং পুকুরের মূল ডিফারেন্সটা হচ্ছে হ্রদ প্রাকৃতিক আর পুকুরটা মানব সৃষ্ট, মানুষের পুকুর খুঁড়ে তৈরি করে। অঞ্চলগুলোর নাম হলো বেনা অঞ্চল, ভেতরে পড়া লাগবে না। অগভীর অঞ্চল বা লিমনেটিক অঞ্চল, গভীর অঞ্চল বা প্রোফান্ডাল অঞ্চল, ইংরেজিগুলো একটু মনে রাখতে পারো, ভেতরে পড়া লাগবে না। সমুদ্রের বায়ম, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রথম বায়ম। প্রথম বলতে পৃথিবীতে সর্বপ্রথম সমুদ্রই তৈরি হয়েছিল, এবং পৃথিবী পৃষ্ঠের প্রায় 4/3 হচ্ছে সাগর, এটা আমরা জানি। সাগরের লবণাক্ততার মানটা তোমরা একটু পড়বে, এর পিএইচটা দেখো 8, এটা একটু পড়বে। সাগরের টেম্পারেচার গড় হচ্ছে 27°C, এটা একটু মনে রাখবে। গ্রীষ্ম প্রধান সাগরের অঞ্চলগুলোর নাম হলো গরান অঞ্চল, এখানে জোয়ার ভাটার পানি আসে। পেলাজিক অঞ্চল সাগরের উপরিভাগের অংশ এটা। বেন্থিক অঞ্চল এটা হলো সাগরের তলদেশ। আর অ্যাবিসাল অঞ্চল এটা সাগরের মাঝে মধ্যে অনেক গর্ত অঞ্চল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রাণী ভৌগোলিক অঞ্চল নিয়ে পড়াশোনা করব। তোমরা মনে রাখবে পুরো পৃথিবীটা মোটামুটি এখন 7টা মহাদেশে বিভক্ত করা হয়েছে। আগে এরকম মহাদেশের কনসেপ্ট ছিল না। সেই সময় পৃথিবীর প্রাণীগুলোকে পড়ার জন্য, পৃথিবীর প্রাণীগুলোকে নিয়ে স্টাডি করার জন্য, এই যে দেখো PL স্কিয়েটার 1857 সালে পৃথিবীকে মোট 6টা প্রাণভৌগোলিক অঞ্চলে বিভক্ত করেন। রাসেল ওয়ালেস এটাকে সামান্য পরিবর্তন করে 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলটাকে সমর্থন করেন। এই 6টা প্রাণী ভৌগোলিক অঞ্চলের থিওরিটা তোমরা একটু বোঝো, একটু তোমাদেরকে বলি। এই যে দেখো উত্তর আমেরিকা মহাদেশ, আমেরিকা, কানাডা, মেক্সিকো, এগুলা মিলে নিউ আর্কটিক অঞ্চল। উত্তর আমেরিকা মহাদেশটা পুরোটাই নিউ আর্কটিক অঞ্চল। দক্ষিণ আমেরিকা মহাদেশটাকে বলা হয় নিউ ট্রপিক্যাল অঞ্চল। আচ্ছা, পুরা যে হচ্ছে আফ্রিকা মহাদেশটা সেটাকে বলা হয় ইথিওপিয়ান অঞ্চল। পুরা আফ্রিকা মহাদেশটাকে বলা হয় ইথিওপিয়ান অঞ্চল, বুঝছো? অস্ট্রেলিয়া, তারপরে এখানকার বেশ কিছু অস্ট্রেলিয়ান যে দ্বীপগুলো আছে, ওশেনিয়ান দ্বীপগুলো আছে, তারপর নিউজিল্যান্ড, এগুলো মিলে অস্ট্রেলিয়ান অঞ্চল। ওকে, এবার মূল ঝামেলায় চলে আসো। পুরা ইউরোপ, এই পুরা ইউরোপটা হচ্ছে পলি আর্কটিক অঞ্চলের মধ্যে পড়ে। আর এশিয়ার আমাদের এই অঞ্চলটা পড়ে হলো অরিয়েন্টাল অঞ্চলের মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এগুলো সবই কিন্তু অরিয়েন্টাল অঞ্চলের মধ্যে পড়ে। তাহলে আমরা বাংলাদেশিরা কোন অঞ্চলের মধ্যে পড়ছি বলতো? অরিয়েন্টাল অঞ্চলের মধ্যে। এটাই বারবার পরীক্ষায় আসে, আশা করি তোমরা পারবে। বাংলাদেশ অরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, ঠিক আছে? বাংলাদেশ, ইন্ডিয়া সবই অরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। এখন ঝামেলা হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলটাকে আবার, এগুলো মুখস্থ করা লাগবে না, এগুলো মুখস্থ করলে কিছু মনে রাখতে পারবে না, কাজে দরকার নাই। আসো না, এখান থেকে প্রশ্ন আসে না ওভাবে। এবার অরিয়েন্টাল অঞ্চলটাকে বুঝছো আবার 4 ভাগে ভাগ করা হয়। ভারতীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল, ইন্দোচিল উপ অঞ্চল এবং ইন্দো মালয় উপ অঞ্চল। এর মধ্যে বাংলাদেশ পড়ছে হলো আবার ভারতীয় উপ অঞ্চলের মধ্যে। বাংলাদেশ পরে হচ্ছে ভারতীয় উপ অঞ্চলের মধ্যে। আবার বোঝো, বাংলাদেশের অবস্থান কিন্তু অরিয়েন্টাল অঞ্চলে। এখন অরিয়েন্টাল অঞ্চলটাকে 4টা উপ অঞ্চলে ভাগ করা হয়, তার মধ্যে বাংলাদেশ পরে হচ্ছে ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত বাংলাদেশ। এটা আমরা একটু মনে রাখবো, এগুলো না পড়লেও চলবে। অরিয়েন্টাল অঞ্চলের বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর নাম দেওয়া আছে, এগুলো পড়া লাগবে না, বললে এগুলো মনে থাকবে না, কাজে পড়া লাগবে না। এইটা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসে খুব। অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা এর মানে কি? অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা মানে কি? ফনা মানে হলো প্রাণী, ফনা মানে হলো প্রাণী। এন্ডেমিক মানে কি? যে প্রাণীটা শুধু এই অঞ্চলেই বাস করে, পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, তাকে বলা হয় এন্ডেমিক প্রাণী। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশে পাওয়া যায়,
রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওই যে বাংলা আছে না, ইন্ডিয়ার যে বাংলা, কলকাতার যে হচ্ছে পাশের জঙ্গল, ওই সুন্দরবনে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। তাহলে এই জিনিসটাকে আমাদের বলবো আমরা অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা। কেন? কারণ এই জিনিসটা এন্ডেমিক। যেমন ক্যাঙ্গারু শুধু অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জন্য এন্ডেমিক। সিংহ শুধু আফ্রিকাতে পাওয়া যায়, সিংহ আফ্রিকার জন্য এন্ডেমিক। এন্ডেমিক মানে হচ্ছে এটা নির্দিষ্ট অঞ্চলে সেটাকে পাওয়া যাবে। তাহলে অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা মানে হচ্ছে এমন কিছু প্রাণী যে প্রাণীগুলো শুধু আমাদের এই অরিয়েন্টাল অঞ্চলেই পাওয়া যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। তার নাম হলো অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা। তোমরা এই সরীসৃপের কথাটা মনে রাখবে, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষায়। নাম হলো ঘড়িয়াল, যার বৈজ্ঞানিক নাম হলো গাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। গাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস বা ঘড়িয়াল, এটা হলো অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা। এই প্রাণীটাকে আমাদের এই অরিয়েন্টাল অঞ্চল ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে এক ধরনের কুমিরের মতো দেখতে, বুঝছো? এটা হলো ঘড়িয়াল। এটা পড়বে, সিলেটি কাসিমটাও পড়বে, যার নাম হলো কাচুগা নিগ্রিক্যান্স, এটাও দু একবার এসছে পরীক্ষা। আরেকটা আছে, একটা স্তন্যপায়ী আছে, নাম হলো শুশুক, যার বৈজ্ঞানিক নামটা দেখো অরসিয়েলা ব্রিভাইরোস্ট্রিস। এটা হচ্ছে শুশুকের বৈজ্ঞানিক নাম। এই জিনিসটাও হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা। বাংলাদেশের বেশ কিছু নদীতে, বিশেষ করে পদ্মা নদীতে এক ধরনের ডলফিনের মতো প্রাণী আছে, তারা হলো শুশুক। এরা কিন্তু বাচ্চা প্রসব করে, মানে স্তন্যপায়ী তারা, বুঝছো? বাচ্চা প্রসব করে, স্তন্যপায়ী। এরা মাছ না, পানিতে বাস করে, মাছের মতো দেখতে, তবে মাছ না। এই প্রাণীগুলো হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলের এন্ডেমিক ফনা। অনেকগুলো ছিল, আমি মাত্র 3টা তোমাদেরকে বাছাই করে দিলাম। এই 3টা মুখস্থ করা লাগবে, এমসিকিউ আসে এখান থেকে। ঠিক আছে, ঘড়িয়ালটা সবচেয়ে ইম্পর্টেন্ট, শুশুকও একটু পড়ে রেখো। আচ্ছা, বাংলাদেশের বনাঞ্চল, বাংলাদেশে কি কি ধরনের বন আছে সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। ঠিক আছে, বাংলাদেশের কি কি ধরনের বন আছে সেটা আমরা একটু জানবো। এখানেও ম্যাপে সুন্দর করে দেখানো হচ্ছে, তারপরও আমি তোমাদেরকে একটু কিছু ম্যাপ দেখাই বাংলাদেশের বন সম্পর্কীয় কিছু তথ্য, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, এখানে একটু দেখো, বাংলাদেশের প্রথমে ম্যাপ দেখো, এখান থেকে কিছু এমসিকিউ আসে, তোমরা দেখো তো। এখানে তো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তোমরা চিনতে পারছো, এটা হলো উত্তর দিক। আমি লিখে দিই, এটা হলো উত্তর দিক, এই জিনিসটা হলো পশ্চিম, এটা হচ্ছে পূর্ব, আর এইটা নিশ্চয়ই হলো দক্ষিণ। আচ্ছা, তাই না? দক্ষিণের দিকে সাগর আছে যেহেতু। আচ্ছা, এবার দেখো তো তোমরা, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটা? এইটা, এটার নাম হলো পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা কোনটা? এটা, এটা হলো চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটা? এই যে দেখো, কক্সবাজারের এই যে টেকনাফ। আর বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটা? এই যে এই জায়গাটা, বুঝছো? এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পূর্বের অংশ। এটা সোজা গেলে এই বরাবর চলে যাবে, কিন্তু সিলেট হবে না, কিন্তু এই জায়গাটা হবে, এটা হলো বান্দরবান। যাই হোক, সবচেয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের জেলা উপজেলাগুলো একটু মুখস্থ করে নিই, এখান থেকে এমসিকিউ হয়। আচ্ছা, এটা একটু আমরা তাহলে বুঝলাম। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে এখানে একটু ধারণা দেওয়া আছে, তুমি চাইলে মুখস্থ করতে পারো, আসে না খুব একটা, সাধারণ জ্ঞানে আসে। এই যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখার কনসেপ্টগুলো বায়োলজিতে খুব একটা আসে না। বাংলাদেশের আয়তনটা একটু লেখা আছে, তোমরা একটু পড়ে রাখতে পারো। বাংলাদেশের এই যে জুন থেকে সেপ্টেম্বর মাসে অধিক পরিমাণে বৃষ্টি হয়, এটা একটু মনে রাখবে। একটা দেশের মোটামুটি 25% বনাঞ্চল থাকা উচিত, এটা এমসিকিউ আসে, কিন্তু বাংলাদেশে বনাঞ্চল রয়েছে মাত্র 10%, যেটা যতটুকু বনাঞ্চল থাকা উচিত তার চেয়ে অনেক কম। বাংলাদেশের বনগুলো সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিই, বাংলাদেশে কোন কোন বন পাওয়া যায়। বাংলাদেশের বনের একটা ম্যাপ আমি এখানে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। কোস্টাল বন, কোস্টাল মানে হচ্ছে উপকূলীয় বন। উপকূলীয় বন কোনগুলো দেখো তো, এই যে এই কালার যদি তুমি দেখো, হালকা সবুজ, এটা হলো কোস্টাল বন। এই যে দেখো, এগুলো হলো উপকূলীয় বন, এগুলো হলো কোস্টাল বন বা উপকূলীয় বন। তারপরে হিল বন, গাঢ় সবুজ দিয়ে কালার দেওয়া আছে। এই যে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি বনগুলো আছে, সিলেটের বেশ কিছু পাহাড়ি বন, এগুলো হচ্ছে হিল বন। লাল কালারে যদি দেখো ম্যাপে কোথাও, এগুলো হলো শালবন। এই যে এগুলো হলো শালবন। টাঙ্গাইল এবং গাজীপুরে শালবন আছে, দিনাজপুরে কিছু শালবন আছে, নওগাঁতেও আছে, চাপাই আছে, রাজশাহীতে আছে, সব কভার করেনি। এই যে দেখো, কুমিল্লার ময়নামতিতে কিছু বন আছে, গাজীপুরের এখানে কিছু বন আছে, ঠিক আছে, শালবন এগুলো। নীল কালার দিয়ে যদি দেখায় তাহলে সুন্দরবনের কথা বুঝবে, যেটা হলো সুন্দরবন। আর বাদ বাকি হচ্ছে সাধারণ জমি, ঠিক আছে। বইয়েও একটা ম্যাপ দেওয়া আছে, বইয়ের ম্যাপটাও তোমরা একটু দেখে রাখতে পারো। দেখো, এরকম চিহ্ন দিয়ে আসলে চিরহরিৎ বনকে বোঝানো হচ্ছে, মানে এমন জঙ্গল যার পাতা কখনো ঝরে যাবে না। এই চিহ্নগুলো কোথায় আছে? সিলেটে এবং চট্টগ্রামে। পট্টঝরা বন একটু হচ্ছে এরকম ভাঙাচুরা চেহারা, যেটা পট্টঝরা বন। এই যে এই চিহ্নগুলো দেখতে পাবো আমরা। এই যে দেখো, এখানে কিছু পট্টঝরা বন আছে টাঙ্গাইল এবং গাজীপুরে। তারপরে দেখো, যে জামালপুর, শেরপুর জেলার উপরের দিকেও এরকম কিছু পট্টঝরা বন আছে। দিনাজপুরেও হবে, নওগাঁতেও কিছু এরকম হবে, বুঝছো, দেখাইনি। তারপরে মিশ্র বন, সব রকম বনের মিক্স। এই যে এখানে দেখো, মিশ্র বন দেখতে পাচ্ছি আমরা। সিলেটেও কিন্তু মিশ্র বন রয়েছে। এই যে একটু কাত কাত উদ্ভিদ, এগুলো হলো ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে দেখো, সুন্দরবনে ম্যানগ্রোভ ফরেস্ট।
এরকম চিহ্ন বলতে জলাভূমি বোঝানো হবে। দেখো এই যে এখানে ময়মনসিংহে জলাভূমি দেখানো হচ্ছে, ফরিদপুর বরিশালে বেশ কিছু জলাভূমি দেখানো হচ্ছে, যশোর এই অঞ্চলে জলাভূমি দেখানো হচ্ছে। এটা হলো বাংলাদেশের ম্যাপ, বুঝছো? তাহলে বাংলাদেশে কয় রকম বন পেলাম আমরা বলো? সুন্দরবনে পেলাম আমরা হচ্ছে লোনা পানির বন বা লোনা মাটির বন। বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায় শালবন পেলাম, এগুলো হলো পত্রঝরা বন। এবং পাহাড়ি বনগুলো হচ্ছে এটা চিরসবুজ বন, এদের কখনো পাতা ঝরে যায় না। এই তো মোটামুটি বাংলাদেশে 3 রকম বন, তাই না? আর একটা বিশেষ টাইপের বন আছে, সেটা হলো রাতারগুল সিলেটে। ওটা হলো জলাবদ্ধ বন, কিন্তু মিঠা পানির জলাবদ্ধ বন। সুন্দরবন লোনা পানির জলাবদ্ধ বন, কিন্তু হচ্ছে রাতারগুল মিঠা পানির জলাবদ্ধ বন। তো মোটামুটি বাংলাদেশে 3 রকম বন আছে, বুঝছো? চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বন, এদের পাতা কখনো ঝরে যায় না। বাংলাদেশের এই যে দেখো পার্বত্য অঞ্চলের যে বনগুলো রয়েছে, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের বনগুলো হচ্ছে এরকম চিরসবুজ অর্ধ চিরসবুজ। এই বনের বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পড়ে নিবে। বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে অনেক সময়। বৃষ্টিপাত বেশ বেশি, মাটিতে অনেক পুষ্টি থাকে, মাটিগুলো আবার অ্যাসিডিক, বন কম ঘন, ছোট ছোট পাহাড়, মাঝে মধ্যে খাদ রয়েছে, চিরসবুজ উদ্ভিদ আছে। এখান থেকে অনেক ইনফরমেশন আছে, শুধু মনে রাখতে পারো সবচেয়ে উঁচু বৃক্ষের নাম হলো সিভিট। এই উদ্ভিদের নামটা একটু মনে রাখবে, অন্যগুলো না পড়লেও চলবে, থাক। রাতারগুল বন সম্পর্কে আমি একটু ধারণা দিই। রাতারগুল হচ্ছে সোয়াম ফরেস্ট বা মিঠা পানির জলাবদ্ধ একটা বন, এটা সিলেটে রয়েছে। এই বনের প্রধান উদ্ভিদ হলো নলখাগড়া, তারপরে হলো হিজল উদ্ভিদ, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। বন্য গোলাপ পাওয়া যায় এখানে, বন্য গোলাপের বৈজ্ঞানিক নামটা একটু তোমরা মনে রাখবে। আচ্ছা, পত্রঝরা বা পর্ণমোচী বন সম্পর্কে একটু বলি। এই বনের পাতা ঝরে যায়। সাধারণত এই বনের প্রধান উদ্ভিদ শাল গাছ, এই জন্য এদেরকে শালবনও বলা হয়, ঠিক আছে? এদেরকে শালবনও বলা হয়। কোথায় পাওয়া যায়? বরেন্দ্র অঞ্চলে, রাজশাহীর বেশ কিছু অঞ্চলে, মধুপুর টাঙ্গাইল জেলাতে, রাজেন্দ্রপুর এটা গাজীপুরে, চন্দ্রা এটাও গাজীপুরের বেশ কিছু অঞ্চলে, তারপরে যে লালমাই এটা হলো কুমিল্লা জেলাতে। এই কয়টা জেলাতে এটা আসলে পাওয়া যায়। পত্রঝরা বনের বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে, এটাও পরীক্ষায় আসে, এখান থেকে প্রশ্ন। বসন্তকালে এদের পাতা নতুন করে গজায়, আর শীতকালে পাতা ঝরে যায়। এবং বার্ষিক বৃষ্টিপাত তুলনামূলক কিন্তু কম। পাহাড়ি বনে বার্ষিক বৃষ্টিপাত কিন্তু বেশি, এখানে দেখো কম, 125 সেন্টিমিটার থেকে 175 সেন্টিমিটার। আয়রন থাকে মাটিতে প্রচুর পরিমাণে, এই জন্য মাটি লাল দেখায়, খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, এটা অনেকবার পরীক্ষায় এসছে। বন তুলনামূলক কম ঘন। এই বনের উঁচু অংশগুলোকে বলা হয় সালা, নিচু অংশগুলোকে বলা হয় বাইদ। এবং বনের টেম্পারেচার কিন্তু বেশ মডারেট। এই বনের প্রধান বৃক্ষই হচ্ছে শাল, প্রায় 98% শাল গাছ জন্মে এখানে, এই জন্য এদেরকে বলা হয় শাল বন। শালের বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবে, সোয়েরা রোবুস্টা, আর তেমন কিছু পড়া লাগবে না। ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল, সাধারণত সুন্দরবনকে বোঝানো হচ্ছে। সুন্দরবনই মেনলি আমাদের হচ্ছে ম্যানগ্রোভ বন, ঠিক আছে? বাংলাদেশের সর্বদক্ষিণে এরা অবস্থান করছে। বাংলাদেশে ছাড়াও ভারতেও অল্প একটু হচ্ছে সুন্দরবন রয়েছে, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশের মধ্যে সুন্দরবন আছে হলো 62%। 10,000 বর্গ কিলোমিটারের মধ্যে মোটামুটি 62% বাংলাদেশে আছে, আর বাকি মনে করো হলো 38% ইন্ডিয়াতে আছে সুন্দরবনে। সুন্দরবনের বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু পড়তে হবে। চিরসবুজ মানে এই বনের কোনো গাছের পাতা ঝরে যায় না। দিনে 2বার জোয়ার ভাটা হয়। মাটি কিন্তু লবণাক্ত এবং পিএইচ 7-এর কাছাকাছি। অক্সিজেনের অভাব থাকায় শ্বাসমূল তৈরি হয়। লবণাক্ততা বেশ বেশি। তারপরে জরায়ু অঙ্কুরোদ্গম হয় এবং নদী দ্বারা বিভক্ত। এখানকার 3টা গাছের বৈজ্ঞানিক নাম মুখস্থ করতে হবে, আগেও একবার আমি বলেছি। গোলপাতা গাছের বৈজ্ঞানিক নামটা তোমরা একটু মুখস্থ করো। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নামটা তোমরা একটু মুখস্থ করো। তারপরে হচ্ছে এই যে এটা মুখস্থ করতে বলছিলাম, তাই না? বাইন গাছের বৈজ্ঞানিক নামটা একটু সহজ, এটা মুখস্থ করতে পারো। এগুলো পড়লেই চলবে, ওকে? সুন্দরবনের প্রাণী নিয়ে কথাবার্তা বলা আছে, এই জায়গাটা আবার খুব ইম্পর্টেন্ট। সুন্দরবনের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা একটু তোমাদেরকে বুঝাই। সুন্দরবনের ম্যাপটা তোমরা একটু দেখো সবাই। সুন্দরবন কিন্তু বাংলাদেশের 3টা জেলা জুড়ে অবস্থান করছে। এই অংশটা কিন্তু হচ্ছে সাতক্ষীরা জেলা, বুঝছো? এটা হলো খুলনা জেলা, এটা হলো বাগেরহাট জেলা। তোমরা লক্ষ্য করে দেখো, পুরা সুন্দরবনটাকে কিন্তু সবুজ রং দিয়ে একটু মার্ক করা হয়েছে। সবুজ রং দিয়ে মার্ক করায় পুরো জায়গাটাই হলো সুন্দরবন, তাই না? এটা হচ্ছে সাতক্ষীরা সুন্দরবন, এটা হলো খুলনা সুন্দরবন, আর এটা হলো বাগেরহাটে সুন্দরবন। ওকে, সবুজ কালার দিয়ে সুন্দর করে মার্ক করা হয়ে গেছে। এখন এই সুন্দরবনের মধ্যে দেখো নীল কালার দিয়ে মার্ক করা আবার কিছু জায়গা আছে। ইউনেস্কো বাংলাদেশকে বলেছে যে তোমাদের এই মার্ক করা জায়গাটুকু পৃথিবীর জন্য খুব ইম্পর্টেন্ট, এটাকে খুব ভালো করে রক্ষণাবেক্ষণ করতে হবে, এটাকে ডিস্টার্ব করা যাবে না, এখানকার প্রাণীগুলোকে সুরক্ষা দিতে হবে। এই কয়টা জায়গা এই নীল কালার দিয়ে মার্ক করে, এইটুকু জায়গা কিন্তু বলা হয় বিশ্ব ঐতিহ্য, মানে বিশ্বের ঐতিহ্যপূর্ণ জায়গা। এর মধ্যে আবার দেখো এইটুকু আবার আরো একটু ভালো করে মার্ক করা, এইটুকু আরো বেশি করে মার্ক করা, এইটুকু আরেকটু বেশি করে মার্ক করা। এইটুকু জায়গাকে বলা হয় ওয়ার্ল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে কেউ শিকার করতে পারবে না, কেউ প্রবেশ করতে পারবে না। প্রাণীদের জন্য খুবই রেস্ট্রিক্টেড একটা জায়গা, কেউ এখানে যেতে পারবে না, প্রাণীরা ইচ্ছে মতো যেন বসবাস করতে পারে। এই হচ্ছে সুন্দরবনের বিভিন্ন অংশ।
আবার আমি তোমাদেরকে বলি, পুরোটাই সুন্দরবন। সুন্দরবনের 3টা গুরুত্বপূর্ণ জায়গাকে ওয়াইল্ড লাইফ হেরিটেজ ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের রক্ষণাবেক্ষণের জন্য যত্নশীল হতে হবে, সেখানে বেশ কিছু নিয়ম নীতি আরোপ করতে হবে, এবং তার মধ্যে আরও কিছু জায়গাকে বলা হয় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, সেখানে কেউ বন্যপ্রাণীর ক্ষতি করতে পারবে না। এই হচ্ছে ঘটনা। চলো, সুন্দরবনের মধ্যে মোটামুটি 3টা বন্যজীব অভয়ারণ্য এবং তার আশপাশের বেশ কিছু অঞ্চল নিয়েই কিন্তু 1400 কিলোমিটার একটা অঞ্চল, যার মধ্যে 910 বর্গ কিলোমিটার বনভূমি। আচ্ছা, এটা নাম মুখস্থ করলেও হবে, আমি দাঁড়ালে তো তোমরা আবার পড়ে ফেলবে। এটাকে ইউনেস্কো 1997 সালে 21তম সেশনে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে, এবং বাংলাদেশ সরকার এটাকে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে দেয়। এই সুন্দরবনের উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি? এখানকার উদ্ভিদগুলো হলো বহু বর্ষজীবী, লবণাক্ত বৃদ্ধির সাথে সাথে যৌনজননের ঘটনা ঘটে, এদের ক্লোনাল বংশবৃদ্ধি দেখা যায়, তারপরে এদের শস্য কম তৈরি হয়, নাইট্রোজেনের ঘনত্ব বেশি থাকে, পাতার অভ্যন্তরীণে লবণাক্ততা অনেক বেশি থাকে, জরায়ু সংক্রুতগম হয়, শ্বাসমূল থাকে। এই বৈশিষ্ট্যগুলো আগেও একবার আমরা পড়েছি, এগুলো আরেকবার তোমরা পড়ে নিলে, এগুলো পড়া লাগবে না। উপকূলীয় সবুজ বেষ্টনী সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিব। উপকূলীয় সবুজ বেষ্টনী, বাংলাদেশের পুরা সাগরের উপকূল বরাবর কিছু জঙ্গল রয়েছে, কিছু প্রাকৃতিকভাবে ছিল, কিছু কৃত্রিমভাবে লাগানো হয়েছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ঝড় সাগর থেকে যদি আমাদের বাংলাদেশের দিকে ঢোকার চেষ্টা করে, তাহলে এই উপকূলীয় যে জঙ্গলগুলো আছে তারা ঝড়ের গতি এবং ঝড়ের সময় যে সাগর থেকে পানি চলে আসে, জলোচ্ছ্বাসের পানি, সেগুলোকে আটকায় দিতে পারে। ওটাকেই বলা হয় সবুজ বেষ্টনী। প্রাকৃতিক দুর্যোগের সময় বা দুর্যোগ মোকাবেলার উদ্দেশ্যে সাগরের উপকূল বরাবর শাখা প্রশাখা সমৃদ্ধ যে জঙ্গলটা লাগানো হয়েছে সেটাকে বলা হয় উপকূলীয় সবুজ সবুজ বেষ্টনী বা কোস্টাল টাইডাল গ্রিন বেল্ট। আমি তোমাদের একটা ছবি দেখাই, ছবি মেবি আছে, এই যে দেখো, এগুলো সাগর, বুঝছো, বঙ্গোপসাগর, সাগরের উপকূল বরাবর এটুকু মনে করে সুন্দরবন। তারপর এই জায়গাগুলোতে কৃত্রিমভাবে কিন্তু বন তৈরি করা হয়েছে অনেক, পুরা সাগরের উপকূল দিয়ে দিয়ে কিন্তু বন আছে। এই বনগুলোকে বলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী, ঠিক আছে? এদের উদ্দেশ্য হলো সাগর থেকে ঝড় এবং পানির যে জলোচ্ছ্বাস আসে সেটাকে আটকায় দেওয়া। উপকূলীয় সবুজ বেষ্টনীর প্রয়োজনীয়তা, এটা থাকলে লাভটা কি হয়? এরা আমাদের জলোচ্ছ্বাসের যে পানির গতিটা আছে, প্রচণ্ড পানির যে গতি, জলোচ্ছ্বাসের সময় সাগর থেকে প্রচণ্ড পানি আসে, এই জঙ্গলটা পানিটাকে আটকায় দিতে পারে। তারপরে দেখো, জোয়ার ভাটার টানে যেন মানুষ ভেসে না যেতে পারে সাগরে, সেই জিনিসটা রক্ষা করে। ঝড়ের গতিবেগ কমায় দিতে পারে। বন্যার কারণে সব বাড়িঘর তলিয়ে গেলে মানুষজন যেন গাছের উপর গিয়ে আশ্রয় নিতে পারে। সবুজ বেষ্টনীর কারণে আমরা ওই গাছ থেকে বিভিন্ন রকম জ্বালানি, কাঠটাট এগুলো পেতে পারি। এগুলোই হচ্ছে সবুজ বেষ্টনী। আচ্ছা, বাংলাদেশের বিলুপ্ত প্রায় জীবের পরিচিতি। বেশ কিছু জীব বাংলাদেশে একসময় ছিল, এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে অথবা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম কয়েকটা জীব সম্পর্কে আমাদের জানতে হবে। বেশি পড়া লাগবে না, বই অনেক আলোচনা আছে। দেখো, বাংলাদেশে বিলুপ্ত প্রায় যে আবৃতবীজী উদ্ভিদগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মেইনলি পড়তে হবে। ভেতর থেকে ডিটেলে পড়লেও হবে, এখান থেকে আবার পড়লেও হবে। আবৃতবীজী উদ্ভিদের মধ্যে একটার নাম হলো মল্লিকা ঝাঁঝি, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালড্রোভান্ড্রা ভেসিকুলোসা। এটা রাজশাহী এবং পাবনা অঞ্চলে একসময় পাওয়া যেত, বর্তমানে এটাকে একদমই পাওয়া যাচ্ছে না। তারপরে দেখো, আগর, এটা না পড়লেও চলবে। তালিপাম, এই বৈজ্ঞানিক নামটা তোমাদের পড়তে হবে। করিফা টালিয়েরা, এটা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, তিনি কেমিস্ট্রির গবেষক ছিলেন, তিনি এই উদ্ভিদটাকে সংরক্ষণ করে ফেলেছিলেন, এবং এই উদ্ভিদটা কিন্তু পৃথিবী থেকে হারাই যায়নি। 2012 সালে অনেক গাছ টাছ উৎপাদন করেছে, চারা উৎপাদন করেছে। তারপর খুদে বড়লা, এর বৈজ্ঞানিক নামটা পড়বে নিমা বেঙ্গালান্সিস, একটু পরে তোমাদের হচ্ছে আমি দেখাই দিচ্ছি ছবি। কুরুদ লিকুয়ালা পেলটাটা, এর বৈজ্ঞানিক নামটা পড়বে। রোটালা, এটার বৈজ্ঞানিক নামটাও পড়বে। আর জঙ্গলি গোলাপ, এর বৈজ্ঞানিক নামটাও পড়তে পারো, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিও। তালিপাম গাছটা দেখো, একটা তাল গাছের মতোই দেখতে। 2012 সালে এটার মৃত্যু হয়ে গেছে, কিন্তু মরার আগে সে অনেকগুলো ফুল ফল উৎপাদন করে গেছে, বুঝছো? 2010 সালে সে অনেকগুলো ফুল ফল উৎপাদন করেছে। বৈজ্ঞানিক নামটা তোমরা তালিপামের জন্য একটু পড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশে এটা হচ্ছে অবস্থান করছে। এটা হলো বাংলার জন্য এন্ডেমিক, মানে বাংলাদেশ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না পৃথিবীর। আচ্ছা, তালিপাম হয়ে গেল। এবার আমরা কিসে আসবো? মল্লিকা ঝাঁসি, মল্লিকা ঝাঁসির বৈজ্ঞানিক নামটা তোমরা দেখো, এটা হলো মল্লিকা ঝাঁসির ছবি। এটা একটা জলজ উদ্ভিদ, বর্তমানে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, অনেক আগে পাওয়া গিয়েছিল রাজশাহীর যে দেখো পুঠিয়া অঞ্চলে, পটিয়া লিখছে, পটিয়া চট্টগ্রামে, রাজশাহীর পুঠিয়া অঞ্চলে এটা পাওয়া গিয়েছিল, বর্তমানে এটা আর পাওয়া যাচ্ছে না ওভাবে। খুদে বড়লা, এই যে এই উদ্ভিদটা, এটাও একটা বাংলাদেশের জন্য এন্ডেমিক উদ্ভিদ, এর বৈজ্ঞানিক নাম হলো নিমা বেঙ্গালেন্সিস, এটা একটু পড়বে তোমরা। 1999 সালে দেখো কক্সবাজারের একটা নির্দিষ্ট অঞ্চলে পাওয়া গিয়েছিল। এর হলো পুরুষ এবং স্ত্রী দুটো সদস্যই লাগবে, বুঝছো? স্ত্রী সদস্যটা এখন আবিষ্কার করা যায়নি, শুধু পুরুষ সদস্যটা পাওয়া গেছে। করুদ, এটা এখন হারাই যায়নি, একটু সংখ্যা কম। করুদের বৈজ্ঞানিক নামটা তোমরা একটু মনে রাখবে, দেখতে অনেকটা দেখো তাল গাছের পাতার মতো। রোটেলা, রোটেলার বৈজ্ঞানিক ইস রোটেলার বৈজ্ঞানিক নামটা তোমাদের একটু পড়তে হবে। দেখো, রোটেলা সিম্পলি
সিয়াসকাস সিয়াসকুলা, ঠিক আছে, এটা হলো রুটেলের বৈজ্ঞানিক নাম, একটু পড়ে নিও। বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলে অনুমান করা হয়, বুঝছো? আচ্ছা, বাংলাদেশের বিলুপ্ত প্রায় কয়েকটা প্রাণী সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সবচেয়ে বিলুপ্ত প্রায় প্রাণী হচ্ছে এই যে ঘড়িয়াল, খুব গুরুত্ব দিয়ে তোমরা মনে রাখবে। বৈজ্ঞানিক নাম হলো গাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। এটা হচ্ছে এক ধরনের কুমির, আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। মিঠা পানির কুমির যেটা ক্রোকোডাইলাস প্যালোস্টিস, তারও অবস্থা খুব খারাপ। নীলগাই, তারও সংখ্যা খুবই কমে গেছে। শুশুক, তার বৈজ্ঞানিক নামটাও তোমরা একটু পড়বে। আর তক্ষক, রাজশকুনের বৈজ্ঞানিক নামটা একটু পড়ে নিও। এই প্রথম কয়টা পড়লে হয়, এগুলো মেইনলি পরীক্ষায় আসে। রাজশকুন, আগে শকুন দেখা যেত, এখন একদমই দেখা যায় না, তার মানে এটা একটা বিলুপ্ত প্রায় প্রাণী, এটার কথা একটু মনে রাখতে হবে তোমাদের। ঘড়িয়াল, এটা সবচেয়ে গুরুত্ব দিয়ে মনে রাখবে। বৈজ্ঞানিক নাম হলো গাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস, কুমিরের মতোই দেখতে। মিঠা পানির কুমির ক্রোকোডাইলাস প্যালোস্ট্রিস, এটা একটু বৈজ্ঞানিক নামটা মুখস্থ করবে। নীলগাই, এটা গরুর মতো না আবার হরিণের মতো না, গরু হরিণের মাঝখানের একটা প্রাণী। তো নীলগাই বাংলাদেশে কয়েকটা পাওয়া গেছে, মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে আসে, বাংলাদেশে মানুষজন এটাকে ধরে ফেলে। নীলগাইয়ের বৈজ্ঞানিক নামটি একটু পরে রাখতে পারো। এটাও প্রায় বিলুপ্ত প্রায়, তবে কিছু বাচ্চা কাছে উৎপাদন করা গেছে। শুশুকের বৈজ্ঞানিক নামটি একটু পরে রাখবে। শুশুক কিন্তু মনে করো মিঠা পানির ডলফিন বলা যেতে পারে, ডলফিনের মতোই দেখতে অনেকটা, বাংলাদেশি ডলফিন এটা মনে করো। এবার জীব বৈচিত্র্য ব্যাপারটা কি? জীব বৈচিত্র্য হচ্ছে দেখা যায় যে একটা অঞ্চলে একই ধরনের জীব যদি অনেক থাকে, সেটা কিন্তু সেই অঞ্চলের জন্য ক্ষতিকর। যেমন একটা ক্ষেত জুড়ে তুমি শুধু ধান গাছ দেখছো, শুধু ধান গাছ আর অন্য কিছু নাই, ওখানে জীব বৈচিত্র্য কম। কিন্তু দেখা গেল যে একটা জঙ্গল, সেখানে প্রায় 1000 ধরনের উদ্ভিদ আছে, 1000 ধরনের প্রাণী আছে, সেই জায়গাটাকে আমরা বলবো জীব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চল, বুঝছো? যেখানে জীব বৈচিত্র্য বেশি, সেটাকে আমরা বলবো জীব বৈচিত্র্য সম্পন্ন অঞ্চল। প্রতিনিয়ত জীব বৈচিত্র্যগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, পৃথিবীতে বিভিন্ন জীবগুলো কিন্তু হারাই যাচ্ছে। হাজার হাজার রকম পোকামাকড় ছিল, তারা হারাই যাচ্ছে। হাজার হাজার রকম মাছ ছিল, সেগুলো হারাই যাচ্ছে। আমরা ছোটবেলায় কত রকম মাছ দেখেছি, কিন্তু বর্তমানে আর মাছগুলো দেখতে পাচ্ছি না। জীববৈচিত্র্য কেন কমে যাচ্ছে, এখানে বেশ কিছু কারণ আছে। কারণগুলোর একটু হেডিং করে নিবে। কম অঞ্চল, তারপরে হচ্ছে বন্টন নিয়ে একটু ঝামেলা হচ্ছে, খাদ্য শৃঙ্খলে তারা খাপ খাওয়াতে পারছে না, নতুন জায়গায় চলে গিয়ে তারা কলোনি তৈরি করতে পারছে না, পরিবেশের বিভিন্ন সমস্যার কারণে তাদের ঝামেলা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তারা কমে যাচ্ছে। এগুলো ইকোলজিক্যাল কারণ, বুঝছো? এখানে আমাদের আসলে দায় নাই, কিন্তু মেন দায় এগুলো আমরা করছি। আমরা জঙ্গল ধ্বংস করছি, এতে করে অনেক প্রাণী মারা যাচ্ছে। আমরা জঙ্গল থেকে অতিরিক্ত গাছ আহরণ করছি, এতে করে এক্সপ্লয়টেশন হচ্ছে। পুকুর থেকে অতিরিক্ত মাছ আমরা ধরে ফেলছি, নদী থেকে অতিরিক্ত মাছ ধরছি, এটাকে বলে এক্সপ্লয়টেশন। অতিরিক্ত পশুচারণ, আমরা অনেক পশু আবাদ করছি, যে পশুগুলো সব ঘাস খেয়ে ফেলছে, এতে করে। তারপরে দেখো পলিনেটর ধ্বংস, বিভিন্ন পোকামাকড়রা ফুলের পরাগায়ন ঘটায় দেয়, আমরা কীটনাশক দিয়ে পোকামাকড়গুলোকে মেরে ফেলছি, পরিবেশ দূষণ, বিভিন্ন কারণে কিন্তু জীববৈচিত্র্য কমে যাচ্ছে। শুধু হেডিংগুলো একটু পড়ে রাখবে তোমরা। জীব বৈচিত্র্যটাকে কেন আমাদের সংরক্ষণ করতে হবে? জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে আমাদের একটু জানতে হবে। এখানে হটস্পটের সংজ্ঞা দেওয়া আছে। হটস্পট কাকে বলে এটা একটু বলি। পৃথিবীর যে জায়গাতে অনেক বেশি জীববৈচিত্র্য আছে, এরকম জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চলকে বলা হয় হটস্পট। পৃথিবীতে এই মুহূর্তে হটস্পটের সংখ্যা 36টি হটস্পট রয়েছে। কোথায় জানি এটা লেখাও আছে, এখানে নাই তো। যাই হোক, জীববৈচিত্র্য সংরক্ষণ দুইভাবে করা যেতে পারে, বুঝছো? দুইভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে। একগুলো সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় ইন সিটু পদ্ধতি। একটা জীব যে পরিবেশে আছে, সেই পরিবেশটাকে সংরক্ষণ করা। জীবটা যেখানে আছে সেখানে তাকে সংরক্ষণ করা। ইন মানে ওখানে, ভিতরে, তাই না? ইন মানে ভেতরে। জীবটা যে পরিবেশের ভেতরে বাস করছে, সেখানে তাকে সংরক্ষণ করাটাকে বলে ইন সিটু সংরক্ষণ। আর যদি জীবটাকে তুমি ওখান থেকে তুলে নিয়ে এসে তোমার চিড়িয়াখানাতে, তোমার বাগানের মধ্যে তুমি স্থাপন করে দাও, তাকে যদি বাঁচিয়ে রাখো, সেটাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। একটা জীব যেখানে আছে সেখানে তাকে সংরক্ষণ করাটাকে বলে ইন সিটু, তাকে তুলে নিয়ে এসে আলাদা জায়গায় ভালো করে সংরক্ষণ করাটাকে বলে এক্স সিটু। তবে ইন সিটুটাই বেশি ভালো। একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে, তুমি তাকে তুলে নিয়ে এসে চিড়িয়াখানায় রাখার চেয়ে বরং সুন্দরবনটাকেই তুমি তাকে হচ্ছে তার বসবাস উপযোগী করে দাও, সুন্দরবনে তার সেফটিটা তুমি নিশ্চিত করো, এটাকেই বলা হবে ইনসিটু। রয়্যাল বেঙ্গল টাইগারটাকে তুলে নিয়ে এসে যদি চিড়িয়াখানায় তুমি রাখো, সেটা হবে এক্স সিটু। তবে ইনসিটুটাই ভালো, ইনসিটু করলে অনেক লাভ আছে, সেটা তো আমরা আসবো। প্রথমে আমরা জানবো ইনসিটু সংরক্ষণ। ইনসিটু সংরক্ষণের সুবিধা কি? ইনসিটু সংরক্ষণের সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে দেখা যায় যে যে প্রকৃতিতে সে জন্মে, সে বাসস্থানটাকে আমরা সংরক্ষণ করি, এতে করে প্রাণীর সাথে অন্যান্য আরও অনেকগুলো প্রাণীও সেখানে সংরক্ষিত হয়। তুমি যদি সুন্দরবন পুরোটাকে সংরক্ষণ করো, বাঘ যেমন সংরক্ষণ হবে, তেমনি ওর আশপাশের হরিণগুলো সংরক্ষিত থাকবে, সবার উপকার। এছাড়াও ইনসিটু সংরক্ষণ করলে দেখা যায় যে উদ্ভিদগুলোর যদি ইনসিটু সংরক্ষণ করো, আশপাশের বিভিন্ন ছত্রাক, মাইক্রোরাইজাল ছত্রাক, যারা হলো উদ্ভিদের উপর নির্ভরশীল, তারা উপকৃত হয়। তারপরে যদি আমরা ইনসিটু সংরক্ষণ করি, পুরো ইকোসিস্টেমেরই লাভ হয়, পুরো ইকোসিস্টেমের লাভ হয়। ইনসিটু সংরক্ষণ করলে তাদের বিবর্তনটা চালু থাকে।
তুমি যদি হচ্ছে হরিণকে বনে রেখে দাও তাহলে হরিণগুলো অনেক হরিণের সঙ্গে মিলিত হতে পারবে, তাদের বিবর্তন হবে। তারপরে ইনসিটু সংরক্ষণ হলে অনেক প্রাণী যেগুলো বিলুপ্ত হওয়ার একটা সম্ভাবনা আছে তাদের নিয়ে স্টাডি করা যায়, কিন্তু এক্সিটু করে তুমি যদি তাদেরকে তুলে নিয়ে আসো দেখা যায় যে তাকে নিয়ে আর স্টাডি করার সুযোগই হয় না। সে তো বনের মধ্যে যেমন আচরণ করবে খাঁচার মধ্যে তেমন আচরণ করবে না, তাই না? আবিষ্কার হয়নি এরকম প্রজাতি যেখানে আছে সেই অঞ্চলগুলোকে অবশ্যই ইনসিটু সংরক্ষণ করতে হবে। এছাড়াও রিক্যালসিট্রান বীজ যেগুলো আছে সেগুলো হচ্ছে ইনসিটু পদ্ধতিতে অবশ্যই সংরক্ষণ করতে হবে। রিক্যালসিট্রান বীজ সম্পর্কে আমি একটু বলি। দুরকম বীজ থাকে, এগুলোকে বলে অর্থোডক্স বীজ। এই বীজগুলোকে তুমি ঠান্ডা আবহাওয়াতে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবে এবং সেই বীজগুলোকে তুমি স্বাভাবিক করে আবার ওখান থেকে গাছও বানাতে পারবে। কিন্তু এমনও কিছু বীজ আছে, গাছের বীজ আছে যে বীজগুলোকে তুমি ঠান্ডা আবহাওয়াতে সংরক্ষণ করতে পারবে না। ঠান্ডা করে ওকে যদি সংরক্ষণ করো পরে ওই বীজটা মরে যায়, সে আর গাছ উৎপাদন করতে পারে না। এরকম বীজকে বলা হয় রিক্যালসিট্রান্ট বীজ। এই ক্ষেত্রে তো ওই বীজটাকে তোমার অবশ্যই গাছের মধ্যে রেখে দিতে হবে, তাই না? গাছটাকে বাঁচিয়ে রাখা তোমার চেষ্টা করতে হবে। ইনসিটু সংরক্ষণের গুরুত্ব থেকেও কিছু সিকিউ কিন্তু হতে পারে, কাজে এটা তোমরা একটু ভালো করে পড়বে। ইনসিটু কেন ভালো, এরকম প্রশ্ন আসে। অনেকগুলো ইনসিটু সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে আমি একটু তোমাদেরকে বলি। প্রথমে আছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক এমন একটা জায়গা, এটা বড় জায়গা হয় বুঝছো, যেখানে বন্যজীবগুলো সুরক্ষিত অবস্থায় থাকবে, বন্যজীবকে কেউ ডিস্টার্ব করবে না, কিন্তু গবেষণার জন্য বিনোদনের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এখানে প্রবেশ করা যায়। মোটামুটি রেস্ট্রিক্টেড একটা জায়গা, অনুমতি নিয়ে তবে প্রবেশ করা যায়। তোমরা এখান থেকে কিছু তথ্য মনে রাখবে। রামসাগর সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক, হিমছড়ি সবচেয়ে প্রথম এবং নিজম দ্বীপ হচ্ছে সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক। ইকো পার্কের আসলে উদ্দেশ্য হচ্ছে জীবটাকে সংরক্ষণও করা, আবার সেখানে মানুষজন গিয়ে যেন বিনোদন নিতে পারে সেই ব্যবস্থাটাও করা, বুঝছো? চিত্ত বিনোদনের ব্যবস্থাও থাকবে, আবার প্রাণীরা সংরক্ষিতও থাকবে, কিন্তু প্রাণীদের কোনো ক্ষতি করা যাবে না। এরকম জায়গাকে বলা হয় ইকো পার্ক, বুঝছো? বাংলাদেশে বেশ কিছু ইকো পার্ক আছে। এই মাধবকুণ্ড ইকো পার্ক থেকে একবার প্রশ্ন এসেছিল, সীতাকুণ্ড ইকো পার্ক থেকেও প্রশ্ন আসে। এগুলো হলো ইকো পার্কের উদাহরণ। মধুটিলা ইকো পার্ক, এটার নামটাও মনে রাখবে। আচ্ছা, এবার চলো সাফারি পার্ক সম্পর্কে আমরা একটু জানব। সাফারি পার্ক হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। সাফারি পার্কের কনসেপ্টটা একদমই চিড়িয়াখানার উল্টা। চিড়িয়াখানাতে কি হয় বলো, আমরা মুক্ত থাকি আর বাঘ একটা খাঁচার মধ্যে থাকে, খাঁচার মধ্যে থাকা বাঘটাকে আমরা দেখি, এটাতে বেশি মজা নাই। মজা কোথায় দেখো, বাঘ খোলা উন্মুক্ত অবস্থায় হেঁটে বেড়াচ্ছে, তুমি বরং একটা আবদ্ধ গাড়ির মধ্যে বসে থেকে তাকে দেখছো। এটাই হলো সাফারি পার্কের কনসেপ্ট, বুঝছো? বন্যপ্রাণীরা দেখো প্রাকৃতিক পরিবেশে তারা চলাফেরা করবে, মুক্ত অবস্থায় বিচরণ করবে এবং দর্শনার্থী বিশেষ বাহনে আবদ্ধ থেকে তাদেরকে দেখবে। এটাই হলো সাফারি পার্ক, বুঝছো? বাংলাদেশের এই যে দেখো এই সাফারি পার্ক আছে কিনা এখন, এই যে এটা এখনো আছে, গাজীপুরের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুরের শালবনের ভেতরে আছে, এটাতে এরকম। তারপর দেখো বন্যজীব অভয়ারণ্য। আমাদের সুন্দরবনটা হচ্ছে বন্যজীব অভয়ারণ্য, সুন্দরবনের বেশ কিছু অংশ। এখানে কি হয়, প্রাণীদেরকে একদম পুরোপুরি সুরক্ষিত রাখা হয়, এখানে কোনো ডিস্টার্ব করা যাবে না, খুবই রেস্ট্রিক্টেড একটা জায়গা সুন্দরবন। শিকার করা তো দূরের কথা, কাউকে ডিস্টার্বও করা যাবে না। অভয়ারণ্য, কাউকে ভয় পাওয়ানো পর্যন্ত যাবে না। সুন্দরবনের মধ্যে বেশ কিছু অভয়ারণ্য আছে, দেখো সুন্দরবনটা বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে পড়ে, এটা পরীক্ষায় আসে যে সুন্দরবন কোন ধরনের সংরক্ষণের আওতায় আছে। বন্যজীব অভয়ারণ্যের মধ্যে রয়েছে টেকনাফ, এটা এখন অভয়ারণ্য কিন্তু পূর্বে এটা গেম রিজার্ভ ছিল। গেম রিজার্ভ মানে হচ্ছে এত রেস্ট্রিক্টেড জায়গা না, মানে ওখানকার প্রাণীকে তুমি শিকার করতে পারবে অনুমতি নিয়ে, কিন্তু অভয়ারণ্য মানে খুবই রেস্ট্রিক্টেড জায়গা। আচ্ছা, গেম রিজার্ভ এমন একটা জায়গা যেখানে শিকার করা যায়, তবে এই যে দেখো কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শিকার করা যায়, মানে অত বেশি রেস্ট্রিক্টেড কোনো জায়গা না। আমি যদি এদের রেস্ট্রিকশনের একটা তুলনা তোমাদেরকে করাই দিই, সবচেয়ে রেস্ট্রিক্টেড জায়গা মনে করো বন্যজীব অভয়ারণ্য, কোনো ডিস্টার্ব করা যাবে না প্রাণীদেরকে। তার চেয়ে কম রেস্ট্রিক্টেড মনে করো হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিস, সরি, তার চেয়ে কম রেস্ট্রিক্টেড হচ্ছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তার চেয়ে একটু কম রেস্ট্রিক্টেড জায়গা হচ্ছে ইকো পার্ক, বুঝছো? তার চেয়েও কম রেস্ট্রিক্টেড জায়গা হচ্ছে গেম রিজার্ভ, এখানে শিকার টিকার করা যাবে। আর সাফারি পার্কের কনসেপ্ট একটু আলাদা, ওখানে তো হচ্ছে প্রাণীরা সবাই চলাফেরা করবে আর তুমি তো আবদ্ধ থাকবে, একটু কনসেপ্ট আলাদা। বিশ্ব ঐতিহ্য, এটা একটু কনসেপ্ট আলাদা। বিশ্ব এটাকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেই জায়গাটাকে বলে বিশ্ব ঐতিহ্য। আমরা এই সালটা আগেও একবার পড়েছি। মৎস্য অভয়াশ্রম, এই জিনিসটাও হচ্ছে মাছের জন্য স্পেশাল। টাঙ্গুয়ার হাওর থেকে কয়েকটা তথ্য মনে রাখবে, এটা একটা প্রখ্যাত ওয়েটল্যান্ড, সুনামগঞ্জ জেলাতে এটা অবস্থান করছে। এটা মোটামুটি 51টি জলমহল নিয়ে গঠিত। স্থানীয়ভাবে এটাকে 6কুড়ি বিল 9কুড়ি কান্দা বলা হয়। 2000 সালে এটাকে রামসার সাইট ঘোষণা করা হয়। আচ্ছা, হাওরে কি কি বাস করে এগুলো না পড়লেও চলবে। আচ্ছা, হাকালুকি হাওর সম্পর্কে দু একটা তথ্য তোমাদের জানতে হবে। হাকালুকি হাওর হলো বিশ্বের সর্ববৃহৎ আয়তনের দিক থেকে, ঠিক আছে? এটা অনেক বড়। দেখো মৌলভীবাজার এবং সিলেট জেলাতে এটা অবস্থান করছে, 5টা উপজেলাতে এটা রয়েছে। এটাও রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। রামসার সাইট বলতে ইরানের একটা শহরের নাম ছিল রামসার, ওই শহরের মধ্যে
সম্মেলন বসেছিল এবং ওই সম্মেলনে যে ডিসিশনগুলো নেওয়া হয়েছিল সেই ডিসিশনগুলো যেই আমাদের হচ্ছে অঞ্চলগুলো মানতে পারে সেগুলোকে বলা হয় রামসার সাইট। গুরুত্বপূর্ণ যে অঞ্চলগুলো রয়েছে পৃথিবীর ওদেরকে রামসার সাইট বলা হয়। হালদা নদী অন্য জিনিসের জন্য বিখ্যাত। হালদা নদী হচ্ছে রুই, কাতলা, মৃগেল এই টাইপের যে মাছগুলো রয়েছে এই মাছগুলো ডিম পাড়ার জন্য হালদা নদীতে চলে যায়। মাছের ডিম উৎপাদনের জন্য হালদা নদীটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখতে হবে। এবার চলো এক্স সিটু সংরক্ষণ বা কৃত্রিম বাসস্থানে তাদেরকে সংরক্ষণ করা। প্রাণীটাকে তুলে নিয়ে এসে তুমি যদি সংরক্ষণ করো সেটাকে বলা হবে এক্স সিটু সংরক্ষণ। এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। বোটানিক্যাল গার্ডেন বা হচ্ছে উদ্ভিদ উদ্যান। ধরা যাক তুমি একটা জঙ্গলের মধ্যে একটা উদ্ভিদ পেলে, সেই উদ্ভিদটা তোমার মনে হচ্ছে যে জঙ্গলে থাকলে সে নষ্ট হয়ে যেতে পারে, তাকে তুমি তুলে নিয়ে এসে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে তাকে তুমি চাষবাস করছো, লালন পালন করছো, যাতে করে উদ্ভিদটা পৃথিবী থেকে বিলুপ্ত না হয়। এভাবে কাউকে সংরক্ষণ করাটাকে বলা হচ্ছে উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন। বাংলাদেশে কিন্তু মিরপুরে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, তোমরা জানো। এছাড়া বাংলাদেশে আরও টুকটাক কিছু বোটানিক্যাল গার্ডেন আছে, বলধা গার্ডেন আছে, তাই না? চৈতন্য নার্সারির কথা বলা হচ্ছে এখানে। বীজ ব্যাংক নাম থেকে তোমরা বুঝতে পারছো এখানে বীজ সংরক্ষণ করা হয়। বীজগুলোকে এই যে দেখো -20°C টেম্পারেচারে যখন সংরক্ষণ করা হয়, পরবর্তীতে এই বীজ থেকে চারা বানানো যায়। এরকম বীজকে বলা হয় অর্থোডক্স যে সিড, সেইটা। এদের মোটামুটি হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতা থাকে শতাব্দীর পর শতাব্দী। এদের পরিমাণে মোটামুটি 70%। তবে 30% বীজ রয়েছে যাদেরকে বলে রিক্যালসিট্রেন্ট বীজ। এই বীজগুলোকে যদি তুমি শুকায়ে সংরক্ষণ করতে চাও, এদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যায়, যেমন আম এবং কাঁঠাল। এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফিল্ড জিন ব্যাংক, তুমি একটা জীবকে সংরক্ষণ করতে চাও, একটা জীবের কোনো জিনকে তুমি সংরক্ষণ করতে চাও বা জীবের ডিএনএটা তুমি সংরক্ষণ করতে চাও। এখন তুমি কি করলে, ফিল্ডের মধ্যে ওই জীবটাকে তুমি হচ্ছে রেখে দিলে। ধরো একটা গাছের তুমি বৈশিষ্ট্যটাকে সংরক্ষণ করতে চাও, গাছের ডিএনএ সংরক্ষণ করতে চাও, ডিএনএতে ঝামেলায় গেলেই না, তুমি গাছটাকে সরাসরি তুমি ফিল্ডে লাগাই রাখলে, বছরকে বছর ওই গাছটাকে বাঁচায় রাখলে, এতে করে গাছের যে ডিএনএ, গাছের যে জিন, সেটাও সংরক্ষিত হয়ে গেল। ফিল্ডের মাধ্যমে যদি ডিএনএ সংরক্ষণ করা হয় তার নাম হলো ফিল্ড জিন ব্যাংক। জিন ব্যাংক সম্পর্কে একটু ধারণা দিই। কোনো না কোনোভাবে যদি জীবের জিনটা তুমি সংরক্ষণ করো, সেটাই হলো জিন ব্যাংক। ফিল্ড জিন ব্যাংকও হচ্ছে জিন ব্যাংকেরই একটা প্রকারের নাম। মানে জিন ব্যাংক ব্যাপারটাই বড়, জিন ব্যাংকের অনেক প্রকারের মধ্যে একটা আছে ফিল্ড জিন ব্যাংক, বুঝছো? তুমি ফিল্ডের মধ্যে জীবটাকে বাঁচিয়ে রাখলে, এতে করে তার জিন সংরক্ষিত হলো, এটাও একটা জিন ব্যাংক। জীবের শরীরে অল্প একটু অংশ তুমি ল্যাবের মধ্যে সংরক্ষণ করে রাখলে, সেটাও জিন ব্যাংক। সরাসরি তুমি ডিএনএও সংরক্ষণ করে রাখলে, সেটাও জিন ব্যাংক। জিন তুমি যেভাবে পারো সংরক্ষণ করো, সেটাই হলো জিন ব্যাংক, বুঝছো? জিনকে অনেক সময় ব্যাকটেরিয়া শরীরে সংরক্ষণ করা হয়, সেটাও জিন ব্যাংকেরই কনসেপ্ট। চিড়িয়াখানা, প্রাণীদেরকে চিড়িয়াখানাতে নিয়ে স্থাপন করা হয় প্রাণীটা যেন বিলুপ্ত না হয় যায়, ক্ষতিগ্রস্ত না হয়। অথচ বাংলাদেশে আবার দেখা যায় যে চিড়িয়াখানায় বরং প্রাণীটা মরে যায়। যাই হোক, নিম্ন তাপমাত্রায় বিভিন্ন জীবকে সংরক্ষণ করা হয়। জীব বলতে উদ্ভিদকে মেনলি সংরক্ষণ করা হয়। ইনভিট্রো সংরক্ষণ, ইনভিট্রো মানে কাচের পাত্রের ভেতরে, কাচের পাত্রের মধ্যে উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশ সংরক্ষণ করা হয় নর্মালি। ডিএনএ সংরক্ষণ, ডিএনএ গুলোকে আমরা সংরক্ষণ করতে পারি বিভিন্ন পদ্ধতিতে, পরাগরেণুও সংরক্ষণ করা যেতে পারে। এই সব কয়টা সংরক্ষণই কিন্তু হলো এক্স সিটো সংরক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ, অনেক এমসিকিউ এখান থেকে আসে, সিকিউ আসে যে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ নিয়ে আলোচনা করো। এক্সিটু চাইলে এক্সিটু আলোচনা করবে, ইনসিটু চাইলে ইনসিটু আলোচনা করবে। অনেক সময় ইনসিটু এবং এক্সিটুর তুলনায় ভালো কোনটা এটা জিজ্ঞেস করে। অবশ্যই ইনসিটু ভালো। কেন ভালো প্রথমে দেখে কিন্তু আমরা একবার জেনেছি, ওখান থেকে তোমার অ্যান্সার দেওয়া লাগবে। ইনসিটু এক্সিটুর মধ্যে পার্থক্য দেওয়া আছে। জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, এটা খুব ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য দরকারি, যে কেন আমরা জীব বৈচিত্র্য সংরক্ষণ করব। সিকিউ আসে এখান থেকে। উদ্দীপকে টিচার এরকম এসে ক্লাসে বলে যে জীব বৈচিত্র্য কমে যাচ্ছে পৃথিবীতে দিন দিন, আমাদের এদেরকে সংরক্ষণ করতে হবে। তখন তোমার হচ্ছে এই যে ঘতে বলে যে উদ্দীপকে শিক্ষকের কথাটার বিশ্লেষণ করো। এই সংস্থাটার কথা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, IUCN। এরা হলো জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কাজ করে। WWF এটাও সংরক্ষণের জন্য কাজ করে। আর ইউনিসেফের পুনরূপটা একটু মনে রেখো, এরাও জীব বৈচিত্র্য এবং হচ্ছে চিলড্রেনের জন্য কাজ করে। জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, আচ্ছা আগে তাহলে আমি কিসে দাগ দিলাম? জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, আচ্ছা এখানে এই জিনিসটা পড়া লাগবে মেইনলি, সিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট, বুঝছো? সংরক্ষণের গুরুত্ব দেখো, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে। জীব বৈচিত্র্য সংরক্ষণ করলে তোমার কৃষির জন্য উপকার। তুমি যদি পোকামাকড়ের দিকে গুরুত্ব না দাও, পোকামাকড় যদি মরে যায়, তাহলে তোমার কৃষির ফলন কমে যাবে, কারণ তোমার পরাগায়ন হবে না ফুলের। পোকামাকড় তুমি মনে করছো কোনো কাজে লাগছে না, কিন্তু তোমার কৃষির জন্য ইম্পর্টেন্ট। মাছের চাহিদা, পুকুরে বিভিন্ন রকম শৈবাল বাস করে, তুমি শৈবালের দিকে গুরুত্বই দাও না, কিন্তু শৈবাল যদি মরে যায় পুকুরে কিন্তু তোমার মাছ উৎপাদন কমে যাবে। কাজে শৈবালেরও আমাদের কিন্তু সংরক্ষণ করতে হবে। জীব বৈচিত্র্য, ওষুধ, কত রকম উদ্ভিদ আছে, ঘাস আছে, যাদেরকে আমরা গুরুত্বই দিই না, তাদের থেকে তো আমাদের মরণঘাতী বা প্রাণঘাতী যে আমাদের অসুখগুলো আছে, ক্যান্সার, তারপরে হলো বিভিন্ন রকম ভাইরাসজনিত ডিজিজ, সেগুলো ওষুধ বানানো যেতে পারে। কাজেই আমাদের সব গাছকেই বাঁচিয়ে রাখতে হবে। কোত্থেকে কবে কেমনে আমরা ওষুধ বানাইতে পারবো, তাই না? জীব বৈচিত্র্য এবং ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম জীব থেকে বিভিন্ন রকম ব্যবসা উপাদান আমরা সংরক্ষণ করতে পারি।
আমরা যদি সব জীবকে হারিয়ে ফেলি তাহলে আমরা ব্যবসা করবো কাদের নিয়ে? জীব বৈচিত্র্য এবং ইকোট্যুরিজম, কোনো জায়গায় যদি জীব বৈচিত্র্য ভরপুর থাকে সেই জায়গাটা কিন্তু মানুষ দেখতে চলে যায়, এতে করে কিন্তু ইকোট্যুরিজমের ব্যবসাটা হয়। জীব বৈচিত্র্য এবং ইথনোবায়োলজি, অনেক পূর্বের যে মানুষজন বায়োলজির ব্যবহারটা করতো, আদিবাসীরা যে বায়োলজির ব্যবহারটা করতো সেটাকে বলা হয় ইথনোবায়োলজি, বুঝছো? তো অনেক পূর্বের যে হচ্ছে আদিবাসীরা আছে তারা দেখা যায় যে অনেক উদ্ভিদ অনেক প্রাণী ব্যবহার করে তাদের চিকিৎসা করতো। তাদের এই জ্ঞানটা যদি আমরা নিতে পারি এবং ওই জীবগুলো যদি এখনো বেঁচে থাকে, আমাদের চিকিৎসা বিজ্ঞানকে অনেক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। নান্দনিক গুরুত্ব, নান্দনিক গুরুত্ব মানে সৌন্দর্যের ব্যাপারটা। জীব বৈচিত্র্য বেঁচে থাকলে সবকিছু সুন্দর দেখাবে। তারপরে দেখো মানুষের অবকাশ জীবনেও কিন্তু এর গুরুত্ব রয়েছে। ইকোলজিক্যাল গুরুত্ব, হ্যাঁ, ইকোসিস্টেম কলাপস হয়ে যাবে জীব বৈচিত্র্য যদি না থাকে। শরণার্থী হ্রাস, জীব বৈচিত্র্য হ্রাস পায় বলে অনেক মানুষ খাবার পায় না, খাবারের খোঁজে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যায়, তাদেরকে কিন্তু বলা হয় শরণার্থী। যারা বাসস্থান ছেড়ে অন্য অঞ্চলে গিয়ে আশ্রয় নেয় তারাই তো শরণার্থী। যদি আমরা জীব বৈচিত্র্যগুলোকে সংরক্ষণ করতে পারি তাহলে শরণার্থী আর পৃথিবীতে এত থাকবে না, শরণার্থীর পরিমাণ কমে যাবে। IUCN রেড লিস্ট ক্যাটাগরিজ, এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব। IUCN নামের যে সংস্থাটা আছে তারা একটা প্রাণী কি পরিমাণ বিপদের আশঙ্কায় আছে এর উপর ভিত্তি করে তাদেরকে 6টা ক্যাটাগরির মধ্যে ফেলার চেষ্টা করেছেন। কোনো প্রাণী কোনো ক্যাটাগরির মধ্যে পড়বে এরকম ব্যাপার। ক্যাটাগরিগুলো যদি আমরা একটু জেনে নিই, একটা ক্যাটাগরি হলো এক্সটিংক্ট স্পিসিস। এই প্রজাতিটা একসময় ছিল কিন্তু এখন একদমই হারাই গেছে। ডাইনোসরের কথা বলতে পারি, তারা হলো এক্সটিংক্ট প্রজাতি, তাই না? এক্সটিংক্ট ইন ওয়াইল্ড এর মানে কি? বন্য পরিবেশ থেকে সে বিলুপ্ত, কিন্তু কারো ল্যাবের মধ্যে, কারো চিড়িয়াখানার মধ্যে, কারো বাগানের মধ্যে এটা এখনো আছে। তারা যাকে একটা গাছ জঙ্গলের মধ্যে আর পাওয়া যায় না, কিন্তু চিড়িয়াখানার মধ্যে অথবা বোটানিক্যাল গার্ডেনের মধ্যে তাকে এখনো বাঁচিয়ে রাখা হয়েছে। এটাকে বলা হয় এক্সটিংক্ট ইন ওয়াইল্ড। তারপরে দেখো ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা অতি বিপন্ন, এ কিন্তু বিপদে আছে। এর বিরুদ্ধে মানে এর জন্য যদি এখন ব্যবস্থা না নেওয়া হয় এটাকে সংরক্ষণের, তাহলে আস্তে আস্তে সংখ্যা কমতে থাকবে, বিপদে আছে, বুঝছো? তারপরে দেখো এন্ডেঞ্জার্ড বা বিপন্ন, অলরেডি বিপদে পড়ে গেছে, সংখ্যা অলরেডি অনেক কমে গেছে, এটাকে এখনই সামলাইতে হবে, নইলে কিন্তু বিপদ। তারপরে দেখো ভালনারেবল, এর সংখ্যা খুবই কম, খুবই কম মানে খুবই কম, খুবই হচ্ছে এটা বিপদগ্রস্ত। আর সবশেষে দেখো রেয়ার স্পেসিস, এটা হলো বিরল প্রজাতি। তো এখন তোমরা একটা জিনিস মনে রাখবে যে বিপন্ন, অতি বিপন্ন, বিপদগ্রস্ত, এই 3টা শ্রেণীকে একসাথে কিন্তু বলা হয় হুমকিগ্রস্ত বা থ্রেটেন্ড, ঠিক আছে? এটার একটা সুন্দর আমি এক্সাম্পল বলি, দেখো এই যে এই এক্সাম্পলটা তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা প্রত্যেকটা এরকম হচ্ছে উদ্ভিদ প্রাণী যখন সার্চ দিবে উইকিপিডিয়াতে তোমরা যখন যাবে তখন এরকম সিচুয়েশন দেখতে পাবে। দেখো পাখিটাকে তোমরা চিনতে পারছো না বলো? বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল পাখি। দোয়েল পাখির এই যে এখানে এসে দেখো IUCN এর এরকম দেখো 6টা ক্যাটাগরির একটা হচ্ছে এরকম সিচুয়েশন দেওয়া আছে, এরকম একটা জিনিস দেওয়া আছে। এর মধ্যে দোয়েলকে LC এখানে দাগ দেওয়া হয়েছে। দোয়েলকে দেখো যে এই জায়গাতে LC-তে দেখো দাগানো আছে, সবুজ করে দাগানো আছে। তার মানে দোয়েল নিয়ে আমাদের এখন খুব বেশি আশঙ্কার কিছু নাই, লিস্ট কনসার্ন মানে খুব বেশি আমাদের এটাকে নিয়ে আশঙ্কার কিছু নাই, সমস্যা তেমন একটা নাই। এবার চলে আসো, আমরা আগে পড়েছি যে দেখো রেড হেডেড ভালচার, তাই না? রাজশকুন মেবি এটার নাম। তো এটার যখন তুমি এই যে কনজারভেশন স্ট্যাটাস দেখবে যে CR এ লাল দাগ দেওয়া আছে। তার মানে এটা CR মানে কি বলতো? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, মানে খুবই বেশি বিপদে আছে কিন্তু, তাই না? খুবই বেশি বিপদে আছে। এরপরে দেখা যাবে একদম বিপদে পড়ে যাবে বা একদমই সংখ্যা শেষ হয়ে যাবে, তারপর সে আর পৃথিবীতে খোলা অবস্থায় থাকবে না, হয়তো 2-1 জনের বাড়িতে চিড়িয়াখানায় থাকবে, আর এক সময় দেখো যে হারাই যাবে। খুব বিপদে আছে, এটাকে এখনই কিন্তু আমাদের সংরক্ষণ করতে হবে। এই যে এরকম করেই দেখবে প্রত্যেকটা প্রাণীতে। যদি লিস্ট কনসার্নে দেখো খুব বেশি টেনশনের কিছু নাই, আর হচ্ছে যদি এদিকে আস্তে 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 শুরু করে তখন কিন্তু বিপদ। এটাই হলো রেড লিস্ট ক্যাটাগরিসের কাহিনী। আমরা যদি এখানে আবার একটু ফেরত যাই, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের কারণেই মেইনলি কিন্তু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, বিভিন্ন জীব কিন্তু কমে যাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে আমাদের পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পাওয়া। টেম্পারেচার আস্তে আস্তে বৃদ্ধি পায় আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড গ্যাসগুলো, ক্লোরোফ্লোর কার্বন, এগুলোকে বলে গ্রিন হাউস গ্যাস। এরাই কিন্তু আমাদের পৃথিবীর টেম্পারেচার আস্তে আস্তে বাড়াই দিচ্ছে, তাই না? বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি হচ্ছে এগুলো লেখা আছে, এই অধ্যায়ের এগুলো আলোচনার বিষয় না। বই থেকে মোটামুটি আমাদের পড়াটা আমরা শেষ করলাম, তাই না? আমাদের বেসিকটা আমরা আশা করি বুঝি এই অধ্যায়ের। এই অধ্যায়ে যদি সিকিউ এর আমি যদি একটা সাজেশন দিই, তোমাদের বলেছিলাম না যে 3টা টপিক পড়লেই হবে। প্রথম টপিকটা হচ্ছে, তোমরা বলো প্রথম টপিকটা কি? প্রথম টপিক হচ্ছে উদ্ভিদের অভিযোজন, লোনামাটির উদ্ভিদের অভিযোজন, মরুজ উদ্ভিদের অভিযোজন এবং হলো জলজ উদ্ভিদের অভিযোজন। অভিযোজন থেকে একটা সিকিউ, এটা একটা টাইপ। 2 নাম্বার টাইপ হচ্ছে বন, বাংলাদেশের কয়েক রকম বন আছে। বাংলাদেশ আছে সুন্দরবন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়া বাংলাদেশে কিন্তু পট্টঝরা বা শালবন আছে, এবং বাংলাদেশে কিন্তু পাহাড়ি বন আছে। 3 রকম বাংলাদেশের বন। 2 নম্বর পড়া হয়ে গেল। 3 নম্বর পড়া হলো জীব বৈচিত্র্য সংরক্ষণ, ইনসিটু এক্সিটু পদ্ধতি। এই 3টা যদি তুমি টপিক পড়ো ভালো করে, তাহলে তোমার সিকিউ এমসিকিউ সব কভার হবে। অন্য জায়গা থেকে ওভাবে প্রশ্ন আসে না, এই 3টা টপিক থেকে সবসময় প্রশ্ন আসে। আমি কিছু সিকিউ সলভ করাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো তো, যা সাজেশন দিলাম সবই কিন্তু তুমি এখন মিল পাবে, একটু দেখো।
উপরিউক্ত চিত্র বি যে অঞ্চলে জন্মে তার 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো। এটা কিন্তু আমি তোমাদের দাগায়ও দিয়েছিলাম। দেখো উদ্দীপকের চিত্র বিতে কি দেখানো হচ্ছে বলতো? উদ্দীপকের চিত্র বিতে কিন্তু সুন্দরবন বোঝানো হচ্ছে, সুন্দরবন বা হলো লোনা মাটির বন, লোনা মাটির বন, তাই না? তুমি এখন উত্তর এভাবে লেখা শুরু করবে যে উদ্দীপকের ছবিতে সুন্দরবন বা লোনা মাটির বনকে দেখানো হচ্ছে, তার 3টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এই যে লেখা হলো। আমি 3টা এখানে বৈজ্ঞানিক নাম লিখে দিছি, আগেও পড়েছি, এই জন্য আমি আর নতুন করে লিখলাম না। তোমাদের একটু উচ্চারণটা করে দিই। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম হলো হেরিটেরিয়া ফোমস, গোলপাতার বৈজ্ঞানিক নাম হলো নিপা ফ্রুটিকান্স এবং বাইনের বৈজ্ঞানিক নাম হলো অ্যাভিসেনিয়া অফিসিনালিস। হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই উদ্দীপকের পরের প্রশ্নটা একটু দেখো। উদ্দীপকের এ এবং বি জাতীয় উদ্ভিদের অভিযোজন প্রক্রিয়া। উদ্দীপকের এ দ্বারা কি বোঝানো হচ্ছে বলতো? এটা হলো হাইড্রিলা, বুঝছো? এটা হলো জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ। আর বি দ্বারা হচ্ছে লোনা মাটির উদ্ভিদ বোঝানো হচ্ছে। বি দ্বারা কিন্তু লোনা মাটির উদ্ভিদ বোঝানো হচ্ছে। লোনা মাটির উদ্ভিদ। জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট হলো এ, আর বি হচ্ছে লোনা মাটির উদ্ভিদ বা হ্যালোফাইট। এদের দুইজনের অভিযোজনিক প্রক্রিয়া, মানে দুইজনের অভিযোজনিক বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। এই সিকিউ বারবার রিপিট হয়, হয়তো অনেক সময় যে কোনো একটাও আসতে পারে। অনেক সময় এ এর অভিযোজনিক বৈশিষ্ট্য লিখো, অনেক সময় আসে বি এর অভিযোজনিক বৈশিষ্ট্য লিখো, একটাও আসতে পারে। এক্ষেত্রে দুটো আছে, দুটাই তোমরা একটু পরে রাখবে। দেখো আমি লিখে রেখেছি এখানে। জলজ উদ্ভিদের অভিযোজনিক বৈশিষ্ট্য কি? জলজ উদ্ভিদের মূলগুলো সুগঠিত হয় না, কারণ মূলের কাজই নাই, এদের পানি শোষণই করা লাগে না। মূল রোমও নাই, কারণ পানি শোষণ করতে হয় না। কাণ্ডগুলো নরম হয় যাতে করে পানিতে ভেঙে না যায়, পাতাগুলো নরম হয় এবং পাতার মধ্যে বায়ু থাকে যাতে করে পাতাগুলো হালকা হয়, পানির উপরে ভাসতে পারে। শরীরের মধ্যে মেকানিক্যাল টিস্যু থাকে না, এই জন্য শরীরটা হয় নরম, পানির ধাক্কা যেন সহ্য করতে পারে। পাতায় কিউটিকল থাকে না, কারণ এদের পানি সেভ করার প্রয়োজন নাই। কিউটিকলের উদ্দেশ্য হচ্ছে পাতায় পানিটাকে ধারণ করা, এদের তো পানি সেভ করারই প্রয়োজন নাই। প্রস্বেদন কম হয়, শরীরের প্রস্বেদনের প্রয়োজন নেই। প্রস্বেদনের মূল উদ্দেশ্য তো পানির ফ্লো তৈরি করা, এদের তো পানির ফ্লোরই দরকার নাই। অঙ্গজ প্রজনন হয়, এদের যেহেতু পরাগায়ন কঠিন এই জন্য অঙ্গজ প্রজনন করে এরা। এগুলো হলো জলজ উদ্ভিদের অভিযোজন গেল। এবার যদি লবণাক্ত পরিবেশের উদ্ভিদের অভিযোজন আমরা পড়ি, মূল মাটির উপরিভাগে অবস্থান করে। তুমি দেখবে যে যে কোনো লবণাক্ত উদ্ভিদের, যেমন সুন্দরী গাছের শেকড়গুলা মাটির গভীরে যায় না, একটু উপরের দিকে অবস্থান করে। এর কারণ হলো মাটির গভীরে লবণের পরিমাণ বেশি, এত লবণ এদের সহ্য করতে চায় না। কাণ্ড এবং পাতা রসালো হয়, মানে কাণ্ড এবং পাতার মধ্যে এরা পানি জমায় রাখে। কাণ্ড এবং পাতার মধ্যে পানি জমায় কেন? কারণ এরা লবণাক্ত পানিতে বাস করে, এরা পানিতেই বাস করে, কিন্তু এই পানিটা এরা ব্যবহার করতে পারে না। এরা বৃষ্টির পানিটাকে নিয়ে গিয়ে পাতা এবং কাণ্ডের মধ্যে জমা রাখে। স্তম্ভমূল বা ঠেসমূল থাকে, শরীরটা ঠেস দিয়ে রাখে, তোমাদের একটু আগে দেখিয়েছি আমি, যাতে করে শরীরটা উপরে সাগরে না চলে যায়। বায়ুকুঠুরি থাকে, এদের শ্বাস প্রশ্বাস করা খুব কষ্ট, কারণ গাছের গোড়াতে মাঝে মধ্যে পানি জমে থাকে, তো এই জন্য বায়ুকুঠুরিতে এরা বাতাস জমা করে রাখে এবং সেই বাতাসটা দিয়ে শ্বাস প্রশ্বাস করে। এদের শ্বাসমূল থাকে, এই যে এরকম শ্বাসমূল দেখো, এই যে শ্বাসমূল। শ্বাসমূলগুলোর উদ্দেশ্য হচ্ছে জোয়ারের সময় এদের গোড়াতে যখন পানি চলে আসে তখন এদের শ্বাসকষ্টে ভোগে, শ্বাসকষ্ট যেন না হয়, এরা যেন শ্বাস নিতে পারে, এই জন্য কিছু মূল তৈরি করে। মূলগুলো মাটির উপরে উপরে উঁচু উঁচু হয়ে থাকে, এরা হলো শ্বাসমূল। এবং জরায়ু অঙ্কুর উদ্গম হয়, মানে গাছের ডালেই একটা চারার অঙ্কুর হয়, বীজ মাটিতে পড়ে না, বরং গাছ থেকে চারা মাটিতে পড়ে, এটার নামই হলো জরায়ু অঙ্কুর উদ্গম। হয়ে গেল। আচ্ছা, এবার চলো বরিশাল বোর্ড 2019 সালের একটা সিকিউ আমরা দেখছি। কি বলা হচ্ছে সিকিউটাতে একটু লক্ষ্য করো। ঢাকায় অবস্থিত বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফরে গিয়ে শিক্ষার্থীরা সুন্দরী গাছ দেখতে পেল, কিন্তু বোটানিক্যাল গার্ডেনে। তাহলে এটা কোন ধরনের সংরক্ষণ হলো বলতো? অবশ্যই এটা হলো এক্স সিটু সংরক্ষণ হলো। আচ্ছা, শিক্ষক তাদেরকে জানালেন এটা এক ধরনের সংরক্ষণ পদ্ধতি, মানে এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি। তিনি আরো বললেন জীব সম্প্রদায় রক্ষা না করতে পারলে বিশ্ব অচিরে হুমকির মধ্যে পড়বে, মানে জীব সম্প্রদায় বা জীব বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা পরের অংশে আছে। উদ্দীপকে উল্লেখিত পদ্ধতিটা বর্ণনা করো। কোন পদ্ধতি বলতো? এই যে কোন পদ্ধতি? সংরক্ষণ পদ্ধতি। এটা কোন ধরনের সংরক্ষণ পদ্ধতি বলো? সুন্দরী গাছকে নিয়ে এসে তুমি ঢাকার বোটানিক্যাল গার্ডেনে লাগাই রাখছো, তার মানে অবশ্যই এটা এক্স সিটু সংরক্ষণ। সুন্দরী গাছকে তুমি যদি সুন্দরবনেই সংরক্ষণ করতে, সেটা হলো ইন সিটু হতো। তাহলে এখানে এক্স সিটু পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দেখো আমি এক্স সিটু পদ্ধতিগুলো লিখছি এখানে, সবকটা এক্স সিটু পদ্ধতির নাম দেওয়া আছে। বোটানিক্যাল গার্ডেন, এখানে গাছ লাগানে রাখা হয়। বীজ ব্যাংক, বীজ সংরক্ষণ করা হয়। ফিল্ড জিন ব্যাংক, এখানে জিনটাকে সংরক্ষণ করার জন্য একটা গাছকে ফিল্ডের মধ্যে লাগায় রাখা হয়। জিন ব্যাংক, এখানে কোনো না কোনোভাবে জীবের ডিএনএ বা জিনটা সংরক্ষণ করা হয়। চিড়িয়াখানা, প্রাণীদেরকে সংরক্ষণ করার পদ্ধতি। ডিএনএ সংরক্ষণ, এখানে জীবের ডিএনএটাকে বিভিন্ন পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। পরাগরেণুও সংরক্ষণ করা যায়। এই কয়টা সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ পদ্ধতি।
তবে তোমাদের সিকি অনেক সময় ইন সিটু সংরক্ষণ পদ্ধতি থেকেও প্রশ্ন আসে, এজন্য আমি এক্সট্রা করে ইন সিটু সংরক্ষণ পদ্ধতিটা এখানে একটু দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ এগুলো মুখস্থ করো। জাতীয় উদ্যান, ইকো পার্ক, সাফারি পার্ক, বন্যজীব অভয়ারণ্য, গেম রিজার্ভ, বিশ্ব ঐতিহ্য এবং মৎস্য অভয় আশ্রম, এই কটা হলো ইন সিটু সংরক্ষণের পদ্ধতি। সিকিউ এর নাই, তবে এক্সট্রা করে তোমরা একটু মুখস্থ করে নিও, এটা থেকেও সিকিউ হতে পারে। আচ্ছা, ওই সেম সিকিউয়েরই ঘ প্রশ্নটা দেখো, উদ্দীপকের শেষোক্ত বাক্যটির গুরুত্ব, শেষের বাক্যটি কি বলো? জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে না পারলে আমরা বিপদে পড়বো, মানে জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করতে হবে। জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্বগুলো আমি এখানে লিখেছি। জীব বৈচিত্র্য সংরক্ষণ করলে আমাদের কৃষি উৎপাদন বাড়বে, আমাদের মাছের উৎপাদনটা বাড়বে, আমাদের ঔষধ উৎপাদন করতে পারবো আমরা। কত রকম ঘাস আমরা যদি সংরক্ষণ করি, কত রকম উদ্ভিদ আছে, সেখান থেকে আমরা অনেক রকম ঔষধ পাবো। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, ইকো ট্যুরিজম হবে, জীব বৈচিত্র্য দেখতে অনেক লোক আসবে, এতে করে আমাদের ব্যবসা ভালো হবে। নান্দনিক গুরুত্ব, পরিবেশটাও সুন্দর হবে, আবার ইকোসিস্টেমটাও রক্ষা পাবে। এগুলো হলো জীব বৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, এগুলো তোমাকে লিখতে হবে, তাই না? চলো, আমরা আর বেশি সিকিউ সলভ করব না, আমরা অনেকগুলো সিকিউ সলভ করবো একটা কোর্সের মধ্যে। সেই কোর্সটার নাম হচ্ছে বায়োলজি শার্পশট 2026। এই কোর্সে আমরা প্রায় 200টার মতো সিকিউ সলভ করব, বায়োলজি সব অধ্যায় মিলে, বুঝছো? সিকিউগুলো আমরা খুব সুন্দর করে বাছাই করে বেসিক সহকারে বুঝে বুঝে সলভ করবো এই কোর্সে। এই কোর্সে সিকিউগুলো সলভ করার পাশাপাশি এমসিকিউ সলভ করা হবে প্রায় 2000টা। মানে সিকিউ এবং এমসিকিউ নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। সঙ্গে সিকিউ এর মধ্যে যে ড্রয়িংগুলো আছে, প্রায় 100টা ড্রয়িংও প্র্যাকটিস করানো হবে। এত কিছু তুমি পাবে মাত্র 199 টাকায়, বুঝছো? এই কোর্সের কোর্স ফি মাত্র 199 টাকা। আমি এই ভিডিওতে বেশি সিকিউ সলভ এজন্য করলাম না, ভিডিওটা অনেক লম্বা হবে। তোমরা প্লিজ মাত্র 199 টাকায় আমাদের এই কোর্সটাতে যুক্ত হয়ে যেও। আমি গ্যারান্টি দিতে পারবো যেখানে যে সিকিউগুলো আমি তোমাদেরকে সলভ করাবো সেখান থেকে তুমি 100% কমন পাবে। এবং এই 2000টা এমসিকিউ এর মধ্যে তুমি 100% এমসিকিউ কমন না পেলেও 90% এমসিকিউ ইজিলি কমন পাবে, এবং ড্রয়িং নিয়ে কোনো চিন্তাই থাকবে না তোমার। এই কোর্সটাতে তোমরা প্লিজ, এই ভিডিও যারা দেখছো অবশ্যই এনরোল হয়ে যাও। আমি এই কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্টে অ্যাড করে দিব, ঠিক আছে? এবার চলো এই কোর্স সম্পর্কে একটু বলি। তোমরা যারা এসএসসি 26 ব্যাচে রয়েছো, এসএসসি পরীক্ষার পরে তোমাদের অ্যাডমিশনের সময় চলে আসবে, এবং হুট করে অ্যাডমিশনের সময়টা আসে। এই সময় দেখা যায় যে বায়োলজি নিয়ে তোমরা অনেক বেশি প্যারায় থাকো, কি পড়বে না তোমরা বুঝতে পারো না। আমি বিগত 10 বছর ধরে স্টুডেন্টদেরকে অ্যাডমিশনের সময় পড়াচ্ছি, অ্যাডমিশনের গাইডলাইনগুলো দিচ্ছি। আমি জানি যে কোন টপিকটা পড়লে তুমি অবশ্যই অ্যাডমিশনে এমসিকিউ কমন পাবে। আমি বেছে বেছে সেই টপিকগুলো তোমাকে গুরুত্ব দিয়ে পড়াবো। আমাদের এই একটা কোর্সের মধ্যে দুরকম ক্লাস থাকবে। শর্ট ক্লাস থাকবে মেডিকেল ভার্সিটির জন্য, যারা ভার্সিটি প্রিপারেশন বেশি সময় দিতে চাও না বায়োলজিতে, শর্ট ক্লাসগুলো করবে। এই কোর্সের মধ্যে আবার লং ক্লাস থাকবে, যে ক্লাসগুলো মেডিকেল স্ট্যান্ডার্ডের, যাদের মেডিকেল প্রিপারেশনটাকে টার্গেট, তারা হচ্ছে লং ক্লাসগুলো দেখে মেডিকেলের প্রিপারেশনটাও, বায়োলজি প্রিপারেশনটাও কমপ্লিট করতে পারবে এই কোর্স থেকে, বুঝছো? দুরকম ক্লাসই তুমি এখানে পাবে। কোর্স ফি দেখো 1000 টাকা, তবে এখন 500 টাকাতেই ভর্তি চলছে। 50% ডিসকাউন্ট আছে। এই ডিসকাউন্ট আমরা খুব অল্প সময়ের মধ্যে বন্ধ করে দিব। যাদের হাতে একটু টাকা আছে, তোমাদের যেহেতু ক্লাস করাই লাগবে, প্লিজ কোর্সটা কিনে রেখো। আর এখনই ভর্তি হলে তোমরা কিন্তু সবগুলো অধ্যায়ের আর্কাইভ ক্লাস পেয়ে যাবে। মানে 25 ব্যাচে যে ক্লাসগুলো, ওগুলো অলরেডি দেওয়া আছে, তুমি জাস্ট কোর্সে যুক্ত হয় ক্লাসগুলো দেখতে শুরু করো, তোমার যদি অ্যাডমিশন টার্গেট হয়। এবং দেখা যাবে যে এইচএসসি পরীক্ষার পরপরই নতুন ক্লাসগুলো অ্যাড করে দেওয়া হবে, বুঝছো? তো যাই হোক, দুটা কোর্সে যুক্ত হওয়ার লিঙ্ক কিন্তু আমি কমেন্টে অ্যাড করে দিব, তোমরা প্লিজ যুক্ত হয়ে যেও। তারপরে চলো আমরা কিছু এমসিকিউ সলভ করি। দেখো, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা একটু আমাদের দেখতে হবে। জরায়ু অঙ্কুরোদ্গম না, এটা তো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য না। এটা হলো ওই যে লোনা মাটির যে উদ্ভিদগুলো আছে তাদের বৈশিষ্ট্য, জরায়ু অঙ্কুরোদ্গম। পাতা কণ্টকে রূপান্তরিত হওয়া, হ্যাঁ, এটা হলো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য। ত্বকে কিউটিকল থাকে না, এটা আবার জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। বড় বড় বায়ুকুঠুরি থাকে শরীরের মধ্যে, এটা আবার জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য। আমাদের মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য জানতে চেয়েছে, তাই আমরা উত্তর কি নিব বলো? পাতা কণ্টকে রূপান্তরিত হয়, এটা আমরা উত্তর হিসেবে নিব। আচ্ছা, বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? খুব ভালো করে মনে রাখবে, বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। সুন্দরবনের মাটিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে উদ্ভিদের কোন ধরনের অভিযোজন হয়? এই লাইনটা হুবহু বইয়ে দেওয়া আছে, বই বলা আছে সুন্দরবনের উদ্ভিদগুলোর অক্সিজেনের অভাব হয়, এই জন্য এরা কিন্তু শ্বাসমূল তৈরি করে। শ্বাসমূলকে বলা হয় নিওমেটাফোর, তাই না? শ্বাসমূলই যেহেতু দেওয়া আছে, সেটা আমরা উত্তর দিলাম। সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম কি? খুবই কমন একটা কোশ্চেন, বারবার পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে, নাম হচ্ছে হেরিটেরিয়া ফোমস। হেরিটেরিয়া ফোমস, এটা হচ্ছে সুন্দরী গাছের বৈজ্ঞানিক নাম। আচ্ছা, বিলুপ্ত প্রায় উদ্ভিদ কোনটা? এই উদ্ভিদগুলোর মধ্যে কোনটা বিলুপ্তির আশঙ্কা আছে একটু দেখো তো। এই যে তালিপাম, এটার সংখ্যা খুবই কমে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র একটাই ছিল, শেষ পর্যন্ত এটাকে বাঁচানো গিয়েছে কিন্তু, তাই না? কোনটি এক্স সিটু কনজারভেশন? একটু দেখো তো, এই সংরক্ষণগুলোর মধ্যে কোনটা এক্স সিটু কনজারভেশন? ন্যাশনাল পার্ক মানে একটা উদ্ভিদ প্রাণী যেখানে আছে সেটাকেই সংরক্ষণ করা, মানে এটা ইনসিটু সংরক্ষণ। ইকো পার্ক, এটাও ইনসিটু সংরক্ষণ। সিড ব্যাংক, হ্যাঁ, বীজটাকে নিয়ে এসে সংরক্ষণ করা, এটা কিন্তু একটা এক্স সিটু সংরক্ষণ। এদিকে দেখো সাফারি পার্ক,
সাফারি পার্কেও কিন্তু একটা প্রাণী যেখানে বাস করছে সেখানে তাকে ছেড়ে দিয়ে রাখা হয়, এটাও ইন সিটু সংরক্ষণ। আমাদের এক্স সিটু চেয়েছে তো আমরা সিট ব্যাংক উত্তর দিলাম। এরকম প্রশ্ন বারবার রিপিট হয়, এই টাইপের প্রশ্ন অনেক বেশি কিন্তু পরীক্ষা আসে, প্র্যাকটিস করে নিও সবাই। পৃথিবীর সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? সর্ববৃহৎ ট্রপিক্যাল রেইন ফরেস্ট হচ্ছে আমাজন জঙ্গল, সেটা দক্ষিণ আমেরিকা মহাদেশে রয়েছে। দক্ষিণ আমেরিকাতে রয়েছে, উত্তর আমেরিকা মানে আমেরিকা কানাডা ওইগুলা ওখানে না, দক্ষিণ আমেরিকাতে রয়েছে, ব্রাজিল আর্জেন্টিনা ওখানে রয়েছে। শক্তি প্রবাহের বৈশিষ্ট্য কেমন? শক্তি প্রবাহটা কিন্তু সূর্যের আলো থেকেই শুরু হয়, সূর্যের আলোই হচ্ছে শক্তির প্রধান উৎস। শক্তির প্রবাহটা একমুখী এবং শক্তির প্রবাহটা 1/10 নিয়ম মেনে চলে, বুঝছো? 10% নিয়ম মেনে চলে, পঞ্চমাংশ নিয়ম নয়, অর্থাৎ 1 এবং 3 উত্তর হবে এখানে। তারপরে চলো, মরুজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য কোনটা? মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটা একটু দেখো তো। কাণ্ডে পুরো কিউটিকল থাকে, হ্যাঁ। লুকায়িত পটরন্ধ্র থাকে, হ্যাঁ, পটরন্ধ্রগুলো গভীরে থাকে যাতে করে এদের প্রচ্ছেদন কম হয়। পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়, হ্যাঁ, এটাও ঠিক আছে। সবগুলো উত্তর হবে। মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য কিন্তু সবগুলো হবে, এটা তোমাদের মনে রাখতে হবে। জেড মূলটি পরিলক্ষিত হয় কোন উদ্ভিদে? জেড মূল দ্বারা কোন মূল বোঝানো হচ্ছে বলতো? জেড মূল দ্বারা কিন্তু একটা শ্বাসমূল বোঝানো হচ্ছে। শ্বাসমূল কোথাকার বৈশিষ্ট্য বলো? লবণাক্ত উদ্ভিদের বৈশিষ্ট্য। লবণাক্ত পরিবেশে যে উদ্ভিদগুলো জন্মে তাদের বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল। জেড মূলটি কি করতে সহায়তা করে? শ্বাসমূল কি করতে সহায়তা করে? প্রশোধনে সহায়তা করে অবশ্যই, সালোক সংশ্লেষণে সহায়তা করে না, আবার অক্সিজেন পরিবহনেও সহায়তা করে। এগুলো হবে, বুঝছো? এই শ্বাসমূলগুলোতে অক্সিজেন পরিবহনই হয় মেইনলি। তাহলে 1 এবং 3 উত্তর হবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, আমরা অনেক বেশি এমসিকিউ সলভ আর করছি না, সময় লাগবে। তোমরা অনেক বেশি এমসিকিউ সলভ করতে চাইলে আমাদের শার্পশট কোর্সটাতে যুক্ত হয়ে যেও। 2000টা এমসিকিউ আমরা এখানে সলভ করব। কোর্স ফি মাত্র 199 টাকা। এবং অ্যাডমিশনের জন্য অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাইলে আমাদের অ্যাডমিশন ব্যাচটাতে যুক্ত হতে পারো তোমরা। 500 টাকা ডিসকাউন্টে 500 টাকায় ভর্তি চলছে। আমাদের কোর্স সম্পর্কে জানতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের দেওয়া আছে সেখানে মেসেজ দিতে পারো, পেজে নক করতে পারো। ক্লাসটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও তোমরা। এবং এই ক্লাসের স্লাইডগুলো লিঙ্ক আকারে দেওয়া থাকবে, তোমরা একটু স্লাইডগুলো সংগ্রহ করে দেখো, দাগানো বইটাও সংগ্রহ করে দেখো, তাহলে তোমার এই অধ্যায় নিয়ে প্যারা থাকবে না। এবং সবশেষে আবারও রিকোয়েস্ট, অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি, তোমরা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং একটু সুন্দর কমেন্ট করে দিও, ঠিক আছে? সবাই অনেক ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল।